হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গাইডলাইন্স ফর নন স্টেম হায়ার স্টাডি অ্যাসপায়ারেন্টস কর্তৃক আয়োজিত জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক লাইভ সেশনে আপনাদেরকে সকলকে স্বাগত। আপনারা যারা ইতিমধ্যে জয়েন হয়ে আছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আজকে সঞ্চালক হিসেবে আছি আমি মোহাম্মদ রাকিবউদ্দিন। পড়াশোনা করছি চট্টগ্রাম কলেজ, অনার্স দ্বিতীয় বর্ষে। উপস্থিত সকল পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কারা কোন জায়গা থেকে আছেন সবাই জানিয়ে দিতে পারেন, আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানানোর সুযোগ করে। আজকের প্রোগ্রামের সাথে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আল ইসলাম ভাইয়া। তিনি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে স্নাতক পাশ করেছেন। বর্তমানে জার্মানির প্রখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যাসেলে ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড গভর্নেন্স এর উপর মাস্টার্স করছেন। লাইভটিতে ওনার অ্যাপ্লিকেশন জার্নি এবং জার্মানিতে উচ্চশিক্ষা অর্জন ও ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা দেওয়া হবে। ইতিমধ্যেই আমাদের সাথে অনারেবল গেস্ট হিসেবে হাজির হয়েছেন আল ইসলাম ভাইয়া। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপনাকে এবং যারা শুনছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং রমাদান মোবারক। ধন্যবাদ ভাইয়া আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, আমরা দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের প্রশ্ন থেকে। ভাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, কেন উচ্চশিক্ষায় জার্মানিতে আসবেন এবং জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউএসএ বা ইউকে তুলনায় কি কি এক্সট্রা বেনিফিট পাওয়া যেতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথমত একটি বিষয় হচ্ছে, আপনি যদি ইউএসএ এবং ইউকে কথা বললেন, একটা জিনিস হচ্ছে, একটা হলো লাতিন আমেরিকার সাইড আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক সাইড, ইউরোপ সাইড। তো আপনি লাতিন আমেরিকান সাইড থেকে চিন্তা করলে, লাইক ইউএসএ বা ইউকে তে পড়তে গেলে আমাদের মোস্টলি টিউশন ফি দরকার হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি পড়তে চাই তাহলে ডেফিনেটলি টিউশন ফিজ অবভিয়াস, এবং ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও অবশ্যই টিউশন ফি আছে, কিন্তু জার্মানিতে এই ক্ষেত্রে টিউশন ফি নাই, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে ওদের পাবলিক ইউনিভার্সিটি। নর্মালি জার্মানরা হচ্ছে যে ব্যাচেলার করার পরে মাস্টার্স এর অনেক ক্ষেত্রে ইন্টারেস্টেড থাকে না, কারণ তাদের জব ফিল্ডে তারা জব হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সিট ফাঁকা থাকে। তো সেই মানে বেসিক জায়গা থেকেই হচ্ছে জার্মানিতে মাস্টার্স এর বিভিন্ন কোর্সে হচ্ছে ইন্টারন্যাশনাল অফার করে। তো এটা হচ্ছে বেসিক রিজন। এবং জার্মানিতে এডুকেশন খাতটা হচ্ছে জার্মানির ইকোনমিক সেক্টরে একটা বড় একটা অবশ্যই এখানে একটা বড় একটা ফ্রেজ। তো সেক্ষেত্রে আমি বলবো যে জার্মানিতে যারা পড়াশোনা করতে আসবেন, বেসিক্যালি হচ্ছে ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইকোনমিক্স, লাইক ব্যাচেলর সোশ্যাল সায়েন্স সেক্টর থেকে, বিভিন্ন ল থেকে, বিভিন্ন সেক্টর থেকে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি ছাড়া অ্যাভেলেবল অনেক কোর্স অফার করে, যেখানে আপনি ইউএসএ বা ইউকে তে পড়তে গেলে অনেক টিউশন ফি দিয়ে পড়তে হবে। আবার জার্মানিতে পাবলিক ইউনিভার্সিটি গুলোর যে ডিগ্রি আফটার গ্রাজুয়েশন, এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড এবং প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি আপনি অ্যাচিভ করবেন। তারপরে আপনার যে লাইফের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের দিক থেকে ইউএসএ এবং ইউকে দিক থেকে জার্মানি ফার বেটার। তারপরে হচ্ছে আপনার জার্মানিতে যেমন হচ্ছে ট্যাক্সের বিষয়টা থাকে, ধরেন দুইটা ব্যাপার হয়। একটা ব্যাপার হচ্ছে কোনো দেশে যদি সরকার দায়িত্ব নেয় তাহলে সেই ক্ষেত্রে জনগণের নিরাপত্তা থাকে বেশি, আর যেখানে হচ্ছে তখন স্যালারি রেঞ্জটা একটু হয়তো কম হয়ে যায়, ডিডাকশনস বেশি হয়। আর যেখানে হচ্ছে জনগণের উপর দায়িত্ব থাকে বেশি, লাইক জনগণ নিজে ইনকাম করবে, ইনকামের ইয়াটা বেশি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি জায়গাটা কম থাকে, মানে জনগণের উপর রেসপন্সিবিলিটি বেশি থাকে, সরকারের রেসপন্সিবিলিটি কম থাকে। সেদিক থেকে চিন্তা করলে আপনার জার্মানি ফার বেটার ইউএস ইউকে থেকে। আপনি জার্মানিতে হচ্ছে 45% ট্যাক্স কাটে, যেখানে হচ্ছে ইউএসএ বা ইউএসএ তুলনায় 37%। আর লিভিং কস্টের কথা চিন্তা করলে দেখা গেল যে আপনি যা ইনকাম করছেন তার থেকে খরচ মানে তুলনামূলক ফার বেটার হচ্ছে ইউএসএ ইউকে তুলনায়, যেখানে 35% চেপার দেন ইউএসএ জার্মানিতে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি জার্মানি ইজ এ গুড চয়েস।
আমি আবার একটা জিনিস বলবো, যেখানে ধরেন আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে অনেকেই আসলে পড়তে আসি ফরেনে, এখানে কিন্তু আমাদের পড়াশোনাটাও পাশাপাশি আমাদের অনেক অবস্টেকেল থাকে, লাইক কাজ করতে হয়, তারপর নিজে রান্না করতে হয়, নিজেদের লিভিং এর অনেক ব্যাপার থাকে, তারপরে পরিবার মেনটেন করতে হয়। তো সবকিছু করতে গিয়ে আসলে আমি মনে করি যখন একটা স্টুডেন্টের মাথায় সেম দুটা জায়গায় পড়াশোনা করবেন, কিন্তু অ্যাডভান্টেজ পাবেন হচ্ছে জার্মানিতে বেশি রাদার দেন আপনি ইউএসএ তে, কিন্তু টিউশন ফির ভারটা আপনার মাথার মধ্যে সবসময় থাকবে যে আমি মাস শেষে আমাকে এই পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে দিতে হবে। আমরা এখানে আসার পরে আমাদের নর্মালি দেশ থেকে টাকা পয়সা আনার কোনো সুযোগ থাকে না ওরকম ভাবে। তো সেই হিসাবে আমি চিন্তা করব যে ইউএসএ তুলনায় সেক্ষেত্রে ডেফিনেটলি আমি জানি অনেকেই ইউএসএ আছে, অনেকের সাথে কমিউনিকেশন যারা হচ্ছে দেশ থেকে টাকা পয়সা এনে হচ্ছে টিউশন ফি দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আবার দেখা যায় কোনো কারণে পড়াশোনা শেষ পর্যন্ত কমপ্লিট করতে না পারলে ড্রপ আউট হয়ে যায়, মানে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে। এবং সেটেলমেন্টের বিষয়টাও যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে আপনার জার্মানি, যদিও একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কিন্তু জার্মানিতে যদি কেউ ল্যাঙ্গুয়েজ লাইক বি1 পর্যন্ত কমপ্লিট করে, ঠিক আছে, তারপরে 5 বছর জার্মানিতে এখন বর্তমান আইন অনুযায়ী যদি 5 বছর কেউ বিলং করে আফটার গ্রাজুয়েশন, সে হচ্ছে যদি তার একটা নির্দিষ্ট স্যালারি আছে, সেই স্যালারির জব পায়, তাহলে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছে। সো যেটা হচ্ছে আপনি 5 বছর পরে ইউএসএ তে আপনি থাকার পরে কিন্তু আপনি সেটা নিশ্চিত করতে পারতেছেন না, এটা কিন্তু একটা বিষয়। বা ইউকে এর ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি এখন ম্যাক্সিমাম ইউকে একটা টাইমে অনেক স্টুডেন্ট ইউকে তে যাওয়ার পরে তারা আবার কিন্তু ইউকে থেকে অনেকে পর্তুগাল বা বিভিন্ন সেক্টরে মুভ করতেছে বিকজ অফ দা মানে সুযোগ না থাকার কারণে, যেখানে হচ্ছে তাদের গ্রাজুয়েশন আছে কিন্তু তারা হচ্ছে সেটেলমেন্টের সুযোগ না থাকার কারণে তারা অন্য অপশন বাছাই করে নিচ্ছে। তা আমি বলবো এই ক্ষেত্রে জার্মানি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এবং যদি ক্রাইম রেটের দিক থেকেও চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু জার্মানি ফার বেটার দেন ইউএস এন্ড ইউকে। সো আমি মনে করি যে অ্যাজ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট যদি ধরেন পার মান্থ ইনকাম যদি থাকে তার 800 থেকে 1000 ইউরো ফর এক্সাম্পল, সে কিন্তু 600 650 ভিতরে কিন্তু সে খরচটা মেনটেন করতে পারতেছে, এবং তার টিউশন ফি থাকে না, যে ক্ষেত্রে মূলত সে কিছু সেভিংসও করতে পারতেছে, সামহাও সে তার ফ্যামিলিকেও টুকটাক দেখতে পারতেছে, যেটা কিন্তু ইউএসএ থেকে বা ইউকে থেকে একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। তো সবকিছু মিলে আমি বলবো যে জার্মানি ইজ দ্য বেস্ট চয়েস ফর দ্য স্টুডেন্টস, বিকজ এটা ওরা অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, ওরা চায় যে ইন্টারন্যাশনালসরা আসুক, আসার পরে তারা স্কিল বুস্ট আপ করো, তারা ডেফিনেটলি স্কিলকে অনেক প্রাধান্য দেয়। আপনার যদি বেসিক্যালি কোনো স্পেসিফিক স্কিল থাকে, সেটাকে আপনার এক্সপ্লোর করার অনেক সুযোগ আছে। কিন্তু আফটার গ্রাজুয়েশন আপনার যদি অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ বি1 বা বি2 লেভেল থাকে, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা তাদের আয়ত্ত করতে পারেন, আমার মনে হয় জার্মানি স্টুডেন্টদের জন্য একটা স্বর্গ বলা যাবে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ইকো হচ্ছে মনে হয়। সরি ভাইয়া, আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভাইয়া, কেন উচ্চশিক্ষায় জার্মানিতে আসবেন এবং জার্মানিতে উচ্চশিক্ষা, আচ্ছা এটা তো আমরা অলরেডি করে ফেলছি। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে জার্মানিতে আবেদন করার জন্য ন্যূনতম কি কি যোগ্যতা এবং কাগজপত্র প্রয়োজন? প্রথমে হচ্ছে নর্মালি জার্মানিতে আসার ক্ষেত্রে ধরেন কেউ যদি ব্যাচেলারে আসতে চায়, এখানে দুইটা ফ্রেজ, একটা হচ্ছে ব্যাচেলার আর একটা হচ্ছে মাস্টার্স। কেউ যদি এখানে ব্যাচেলার স্টুডেন্ট হিসেবে আসতে চায়, তাহলে বাংলাদেশ থেকে তার মিনিমাম 25% ক্রেডিট কমপ্লিট থাকতে হবে তার ওভারঅল ইয়ের উপরে, মানে ডিগ্রি যে ক্রেডিট আছে সেটার উপরে। ইটস নট লাইক দ্যাট যে 1 ইয়ার, অনেকেই আমরা আসলে কথা থাকে অনেকে চিন্তা করি ভাবে যে 1 বছর কমপ্লিট করলে আসতে পারবো। ইটস নট লাইক দ্যাট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একাডেমিক কারিকুলাম অনুযায়ী 1 বছরে পরিপূর্ণ হয়ে যায় বলে এটাই এখন বর্তমানে ট্রেন্ড হিসেবে আমরা অনেক সময় বলি। বাট মূল কথাটা হচ্ছে কেউ ব্যাচেলারে আসতে চাইলে তার 25% ক্রেডিট কমপ্লিট থাকা লাগবে, এবং সেটা যদি 1 বছর হয়, 1.5 বছর হয়, 2 সেমিস্টার কিংবা 3 সেমিস্টার, ডাজন্ট ম্যাটার, প্রাইভেট হোক পাবলিক হোক, নর্মালি পাবলিকের বা প্রাইভেট হোক অথবা ন্যাশনাল হোক, যেটাই হোক। আর হচ্ছে আইএলটিএস এর মিনিমাম হচ্ছে মানে 6 লাগবে, 5.5 হলে ব্যাচেলরের জন্য চলে,
ব্যাচেলারের জন্য মানে এটা হলো এম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে মানে 5.5 হলেও হয়, কিন্তু সেফ জোনে থাকার জন্য 6 হলে বেটার মিনিমাম আইএলটিএস স্কোর। তারপরে হচ্ছে যদি মাস্টার্সে কেউ আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে আফটার ব্যাচেলার তার লাইক হচ্ছে মিনিমাম স্কোর 6 মানে লাগবেই, 5.5 দিয়ে নর্মালি খুব রেয়ার 1-2টা ইউনিভার্সিটি অফার করে, বাট মাস্টার্সের ক্ষেত্রে মিনিমাম 6 অ্যাজ পার এজ দ্য রিকোয়ারমেন্ট সেম। আর আপনি যদি বলেন যে অ্যাপ্লিকেশনের জন্য যে পোর্টাল লাইক DART.de DAAD.DE থেকে হচ্ছে জার্মানির ইউনিভার্সিটি চুজ করা, কোর্স চুজ করা, এটা হচ্ছে প্রথম ইনিশিয়াল স্টেপ বলা যায়। DART.de তে ঢোকার পরে আপনারা লাইক ওইখানে আপনাদের মাস্টার্স বা ব্যাচেলারের যে যার যার পছন্দ মতো ইউনিভার্সিটি সর্ট আউট করে একটা লিস্ট করতে পারে বা কোর্স সর্ট আউট করে লিস্ট করতে পারে। ওখানে আপনার বিভিন্ন রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তো আমি পার্সোনালি সাজেস্ট করি যে ওইখান থেকে দেখবেন, কিন্তু আপনি স্পেসিফিক যে ইউনিভার্সিটির নামটা জানলেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডিরেক্ট অ্যাক্সেস করে ওইখান থেকে আপনি রিকোয়ারমেন্টস গুলো দেখেন যে আসলে ওইখানে কি দেওয়া আছে। কারণ অনেক সময় হয় কি ইউনিভার্সিটি পোর্টালে ফার্স্ট আপডেট হয়, আবার ডারে হচ্ছে আপডেটটা একটু পরে হয়। আর ডার হচ্ছে মূলত ইন্টারন্যাশনালস এর জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করার ফার্স্ট গেটওয়ে। আর তারপর হচ্ছে এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে হলো ইনএসিস্ট, এটা একটা টার্ম। ইনএসিস্টে হচ্ছে মানে এটার মাধ্যমে অ্যাপ্লিকেশন গুলো হলো পরিচালনা করে অনেকগুলো ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে ইনএসিস্টে অধিভুক্ত থাকে। তো আপনার যেটা করতে হবে যে আপনি ডারে গেলে ওখানে লেখা থাকবে যে এটা কি ইনএসিস্টের আন্ডারে অথবা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইনএসিস্টে যাওয়ার পর ওইখানেও কিন্তু অনেক ইউনিভার্সিটির নাম থাকে। তো আপনি কিন্তু অনেক ইউনিভার্সিটির নাম আছে যেগুলো আপনার ডারে আবার পাওয়া যাবে না। আবার আরেকটা পোর্টাল আছে হলো মাস্টার্স পোর্টাল, ওইটাও তো আপনি সার্চ করে দেখতে পারেন। এভাবে আপনি হচ্ছে আমার ফার্স্ট সাজেশন হচ্ছে যে সবগুলা পোর্টাল থেকে আপনি ইউনিভার্সিটি আগে এবং কোর্সগুলো হচ্ছে লিস্ট আউট করে একটা ডক ফাইলে আপনি নিজেকে সর্ট আউট করে দেখেন যে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটি কোন কোন কোর্স হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন বা আপনার সাথে অ্যালাইন করে। তো সেই অনুযায়ী আপনি লিস্ট আউট করার পরে দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন। জার্মানিতে আপনারা জানেন যে নর্মালি 2টা ইনটেক, ফার্স্ট ইনটেক হচ্ছে একটা হলো উইন্টার, একটা হলো সামার। তো নর্মালি হচ্ছে উইন্টার ইনটেকের মানে ক্লাস শুরু হয় হচ্ছে অক্টোবর থেকে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ক্লাস শুরু হয়, যেটা অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে মার্চের 15, মানে একটু এদিক সেদিক হবে, মার্চ 15 বা মার্চ 30, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, আনটিল জুলাই 15। এটা একটা ডেডলাইন থাকে, এই ডেডলাইনের ভিতরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে হয় উইন্টার ইনটেকের জন্য, কেউ যদি উইন্টারে করতে চায়। আর সামারের জন্য হচ্ছে ক্লাস শুরু হচ্ছে এপ্রিলে ক্লাস শুরু হয়, সেটার ডেডলাইন থাকে হচ্ছে ধরেন সেপ্টেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত বা এরকম একটা ডেডলাইন থাকে, একটু প্লাস মাইনাস হবে। আর হলো আপনার ডকুমেন্টস বলতে হচ্ছে ফার্স্টে যেটা বললাম যে আপনি এখানে রিকমেন্ডেশন লেটার লাগে, এটা ডিপেন্ড, সব ইউনিভার্সিটিতে লাগে না, ডিপেন্ড করে কোন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে তার উপরে। মোটিভেশন লেটার লাগে, মানে এটাকে আমরা 2টা শব্দে বিভিন্ন ভাবে জানি, একটা হলো LOM অর্থাৎ লেটার অফ মোটিভেশন, অথবা SOP অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস। সো এই 2টা শব্দে আমরা জানি। তো এটাতে মূলত এটাই আপনার জার্মানির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। লাইক হচ্ছে আপনি জার্মানিতে কেন আসছেন, লাইক রিসার্চ টাইপ কিছু কোয়েশ্চেন, মেথোডোলজি টাইপ, যে আপনি জার্মানিতে কেন আসতেছেন, এই ইউনিভার্সিটিতে কেন, এই কোর্সটা কেন, তারপর হচ্ছে এটার সাথে আপনার প্রিভিয়াস কোর্সের কোন কোন বিষয়গুলো অ্যালাইন করে, আপনার 5 বছর পরে আপনার ভিশনটা কি, আপনার পড়াশোনা করার পরে আপনার এইমটা কি। কেউ এখানে ডিরেক্ট বলে না যে আমি আসলে এখানে সেটেল করে আসতেছি, সবাই বলে যে আমার পড়াশোনার পরে আমি দেশে আবার সার্ভ করবো, লাইক দ্যাট। বাট কথা হচ্ছে যে এই জিনিসগুলো আপনি কেন ওদের ইউনিভার্সিটি গুলো চুজ করলেন, কোর্সটা চুজ করলেন, এগুলা হচ্ছে সবকিছু ইন ডিটেলসে আপনার এখানে খুব প্রিসাইজলি লিখতে হয়। এবং মোটিভেশন লেটার মানে 1 পেজ হলে হচ্ছে বেস্ট, 1 পেজের মধ্যে লিখতে পারলে এটা হলে স্ট্যান্ডার্ড একটা ইয়ে। খুব বেশি হলে আপনার 1.5 পেজ যেতে পারে। তো এটার মধ্যে হচ্ছে আপনি মোটিভেশন লেটার লেখা, তারপরে ইউরোপাস সিভি, যেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান সিস্টেম বা স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে তাদের ইউরোপাস.de তে গেলে আপনি ওখানে আপনার ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে যেমন আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করি, লাইক ওইরকম ধরনের আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা হোয়াটএভার আপনার বিভিন্ন ডকুমেন্টস আপলোড করে তারপরে ওইখানে আপনি একটা সিভি ফরম্যাট অনুযায়ী আপনি সিভি ডাউনলোড করতে পারেন।
আর সেখানে আপনার ইনফরমেশনস গুলো হচ্ছে সেভ থাকে, আপনি যে কোনো সময় আপনি আবার ওই পোর্টালে আপনার লগ ইন অ্যাক্সেস দিয়ে মানে লগ ইন আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাক্সেস করার পরে আপনি আপনার সিভি বিভিন্ন সময় আপডেট করে নিতে পারেন। এটা হচ্ছে ইউরোপাস সিভির বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার জব এক্সপিরিয়েন্স, ফর এক্সাম্পল লাইক বাংলাদেশে থাকতে আমি জানি অনেকেরই হয়তো বা 1 বছর বা 2 বছর যদি মিনিমাম কারো জব এক্সপিরিয়েন্স থাকে, তো এটা একটা গুড সাইড যে আপনার অনেক ক্ষেত্রে আপনাকে মানে এই ক্ষেত্রে সাপোর্ট করে, লাইক বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রেও আপনাকে কম বেশি সাপোর্ট করবে। প্লাস হচ্ছে এগুলো আপনার আপলোড করতে পারেন। আবার যেখান থেকে আপনি জব করতেছেন এই জব থেকে আপনার যদি এমপ্লয়ার কোনো ইয়ে দেয় আপনাকে, ওই রিকমেন্ডেশন সার্টিফিকেট দেয় জব প্লেস থেকে, এটা আপনাকে অনেক সাপোর্ট করবে আর কি। আর এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। আর হচ্ছে ব্যাচেলার আপনার যদি মাস্টার্স এর অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আমাদের এসএসসি এইচএসসি বা একাডেমিক যে ডকুমেন্টস গুলো লাগে লাইক মার্কশিট এবং মানে ট্রান্সক্রিপ্ট, যেটা আমরা বলি ট্রান্সক্রিপ্ট, এবং হচ্ছে আপনার সার্টিফিকেট। কিন্তু সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট হচ্ছে মেইনটা আপনার অবশ্যই চেষ্টা করবেন কালেক্ট করার জন্য। অনেক ক্ষেত্রে ন্যাশনালে আমি যতটুকু জানি আগে প্রফেশনাল আসে, কিন্তু মেইনটা আসতে অনেক লেট হয়। এটা নিয়ে আমার একটা পোস্ট ছিল অনেক আগে একটা গ্রুপে, তো বা অনেকেই আপনারা সার্চ করলে পাবেন, অনেকেই হয়তো এখন এগুলো পোস্ট করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে। তো দেখা গেল যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি ওখান থেকে আপনি কালেক্ট করতে পারেন, বা যারা প্রাইভেট ইউনিভার্সিটি যার যার কনসার্ন অথরিটি থেকে আপনার ওই সার্টিফিকেট কালেক্ট করতে পারেন, কারণ এটা লাগে আপনার টুডে টুমরো। আর একটা বিষয় হচ্ছে এই তো মোটামুটি এই ডকুমেন্টস গুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য লাগে। আর প্রথম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে 75 ইউরো, লাইক ইন অ্যাসিস্টেড হতে যেগুলো আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেটার ক্ষেত্রে হচ্ছে প্রথম ইউনিভার্সিটি কোর্সের ক্ষেত্রে 75 ইউরো। পরের যতগুলো আসবে সেগুলোর জন্য হচ্ছে 30 ইউরো করে। হ্যাঁ 30 ইউরো বা 25 হবে আর কি, সরি করতে। এখানে পরে যতগুলো আসবে তখন 30 করে যোগ হবে আর কি, র্যান্ডমলি। সো আপনাকে আমি মনে করি যে মানে আপনারা জানেন যে বাংলাদেশে আসলে অনেক এজেন্সি কাজ করে বিভিন্ন ইয়ে নিয়ে। তো একটা টাইমে আসলে আমরা মানে মোটামুটি ইনফরমেশনের ল্যাকিংস এ ছিলাম। এখন ডিজিটাল যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ, ডেফিনেটলি অনেক মানুষ এখন আপনারা বাংলাদেশে থেকে জার্মানিতে পড়াশোনা করছে। তো ইনফরমেশন গুলো অনেক অ্যাভেলেবল আছে। আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা নিজেরা রিসার্চ করেন, বিকজ আপনারা একটা ফার্স্ট কান্ট্রিতে আসতেছেন। সো বিফোর কামিং হিয়ার ইউ হ্যাভ টু রিসার্চ আ লট এন্ড গেইন আ লট অফ নলেজ অ্যাবাউট দ্যাট। সো এটা আপনাকে অনেক হেল্প করবে। আর এজেন্সিতে যাওয়ার দরকার হ্যাঁ যাবেন এজেন্সির কাছে, ডেফিনেটলি যদি আপনার মনে হয় আপনি যাবেন, আপনি শুনবেন, তাদের তথ্য নেবেন, দ্যাটস ইট, এটা আপনার কাজ। কিন্তু তাদের থ্রুতে আপনি কাজ না করে নিজে নিজে চেষ্টা করেন। এটা আপনার স্কিল আস্তে আস্তে আপনাকে যে আমাদের যে সাইকোলজিক্যাল নার্ভস গুলো থাকে সেই জিনিসটাকে আমাদের অনেক বা মানে হেসিটেশনস থাকে অনেক কিছু, এটা আপনাকে অনেক দূর করতে সহায়তা করবে। এবং ইন ফিউচারে আপনার বিভিন্ন এখানে আসার পরেও যে বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে সেগুলো কিন্তু আপনার নিজে নিজেই করতে হবে। আলটিমেটলি আপনি একটা প্রসিডিউরের ভিতর দিয়ে আপনি যখন আগাবেন নিজে নিজে, তখন আপনি নিজে জিনিসটা জানলেন এবং পরবর্তীতে আপনি আপনার নেক্সট আপকামার্সদের আপনি হেল্প করতে পারলেন, এবং ডেফিনেটলি এটা আপনার ভবিষ্যতের জন্য হেল্পফুল হবে। তো এই হচ্ছে মোটামুটি ইন আ নাটশেল আর কি যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। থ্যাঙ্কস ভাইয়া। আসলে সত্যি বলছেন যে আমাদের আগে যারা ছিল তারা হয়তো মানে অনেক ইনফরমেশন অনেক ল্যাগিং ছিল। তো এই জিনিসটা নিয়ে আমাদের গভর্নমেন্ট আমাদের আমাদের গাইডলাইন্স ফর নন স্টেম হায়ার স্টাডি অ্যাসপিরেন্টস ব্যবস্থা করছে যে সমস্ত ইনফো যাতে একসাথে কালেক্ট করে দিতে পারি। এবং আমাদের লাইভ গুলা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা স্টুডেন্টরা যারা যেতে ইচ্ছুক তারা যাতে এজেন্সির যে একটা ফাঁদ আছে ওই ফাঁদে যাতে পা না দিয়ে আমরা সবকিছু জেনে যাতে বাইরের দেশে পা রাখতে পারি, আমাদের প্রত্যাশিত জায়গায় যাতে আমরা পৌঁছাতে পারি। ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে ভাইয়া অ্যাপ্লাই করার শুরুটা কখন এবং কিভাবে করতে হবে, এই প্রশ্নের উত্তরটা যদি। আচ্ছা, অ্যাপ্লাই করার শুরুটা আমি অলরেডি ওই প্রশ্নের মধ্যে বলেছিলাম, হয়তো বা অনেক তথ্য আসে বলা হয়ে যায়। যেমন হচ্ছে আপনার দুইটা ইনটেক আমি বলেছিলাম, একটা হলো অ্যাপ্লিকেশন উইন্টার ইনটেক। সো উইন্টার ইনটেকটা হলো আপনার মার্চের 15 বা 30 একটু আগে পরে হবে, থেকে হচ্ছে জুলাইয়ের 15, মানে ডেডলাইন থাকে হচ্ছে জুলাইয়ের 15 পর্যন্ত বা ম্যাক্সিমাম জুলাই মাস থাকে। তো তার ক্লাস শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ক্লাস শুরু হয়। তো আপনার এর মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বিফোর দ্যাট আপনাকে অবশ্যই আপনার ডকুমেন্টেশন আছে, রেজাল্ট এবং সবকিছু আপনার হাতে থাকতে হবে যাতে করে। এবং জার্মানিতে হচ্ছে কাম ফার্স্ট কামস মানে সার্ভিস ফার্স্ট, লাইক এরকম কিছু একটা কথা আছে যে
আপনি যত আগে অ্যাপ্লাই করবেন আপনার পসিবিলিটি বেশি থাকবে। পসিবিলিটি মিনস লাইক কিছু ইউনিভার্সিটি আছে যেমন একটা হলো রেস্ট্রিক্টেড প্রোগ্রামস, এটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড প্রোগ্রামস। এটা সম্পর্কে একটু আপনার ধারণা থাকা ভালো যে লাইক আপনি ইউনিভার্সিটিতে যখন ঢুকবেন দেখবেন ছোট করে লাল কালারের একটা নিচে লেখা থাকে যে এনসি আর্টস এরকম কিছু একটা। দ্যাট মিনস হচ্ছে নন রেস্ট্রিক্টেড এবং রেস্ট্রিক্টেড প্রোগ্রামস। রেস্ট্রিক্টেড প্রোগ্রামস গুলো নরমালি হচ্ছে জার্মানরা মানে বেশিরভাগ অ্যাপ্লিকেশন করে, ইন্টারন্যাশনাল জন্য কম পসিবিলিটি থাকে এবং এখানে অনেক কম্পিটিশন থাকে বেশি। আর নন রেস্ট্রিক্টেড প্রোগ্রাম গুলোতে হচ্ছে ইন জেনারেল জার্মানি মানে ইন্টারন্যাশনাল সবাই অ্যাপ্লাই করে। তো বেসিক্যালি হচ্ছে যে অ্যাপ্লিকেশন যত আগে করবেন দেখা গেল আপনার রিপ্লাই পাবে। জার্মানিতে সবসময় একটা ডেডলাইন থাকে লাইক 4 থেকে 6 সপ্তাহ মিনিমাম, একদম মিনিমাম 2 সপ্তাহ, তারপরে 4 সপ্তাহ, 6 সপ্তাহ, ম্যাক্সিমাম 8 সপ্তাহ। মানে এই হলো সপ্তাহের ভিতরে। জার্মানিতে আসার পরেও আপনি দেখবেন যে কোনো জায়গায় অফিসিয়াল যত কিছু মিটিং করবেন সবসময় এরকম একটা ডেডলাইন দিবে যে এর ভিতরে আপনি রিপ্লাই পাবেন। সো আমার কাছে আমার হলো যেহেতু আপনি ইন অ্যাসিস্ট্যান্ট থ্রুতে অ্যাপ্লাই করতেছেন, আপনার ডকুমেন্টস গুলো আবার কুরিয়ার করে পাঠাই হইতেছে, কুরিয়ার করে আপনাকে এখানে ডিএচএল এর থ্রুতে বা কয়েকটা আছে যেমন ওমেক্স ইন্টারন্যাশনাল আছে, ডিএচএল আছে, ফেডেক্স আছে, এরকম ঢাকায় আমরা জানি যে অনেক এজেন্সি আছে যেগুলোতে থ্রুতে আমরা ডকুমেন্টস বাইরে পাঠাতে পারি। ইভেন আপনার সরকারি ভাবে যে পোস্ট ব্যাংক আছে, যে ডাক আছে, ডাকের পোস্ট ডাকের থ্রুতেও কিন্তু পাঠানো যায় ডকুমেন্টস। তো দেখা গেল যে আবার কয়েকজন মিলে একসাথে পাঠানো যায়, তাতে করে আপনার খরচটা কমে যাবে আর কি এক্ষেত্রে। তো আপনার ফর্মের উপর লিখতে হয় যে ইউনিভার্সিটির নাম বা সেই ক্ষেত্রে। তো আমার কথাটা হচ্ছে যে আপনি যখন নাকি ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করলেন বা পাঠালেন, তারপরে দেখা গেল আপনার সময় কিন্তু লাগে ইন অ্যাসিস্ট্যান্ট আগে ইভালুয়েশন করে, তখন আপনার যে গ্রেডটা আছে বাংলাদেশের যে গ্রেডটা থাকে আমাদের ব্যাচেলারে প্রাপ্ত যে বা যারা ব্যাচেলারে আসে তারা হলো ফার্স্ট ইয়ারের যে গ্রেডটা থাকে সিজিপিএটা, ফার্স্ট ইয়ারের যে জিপিএটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো ওই গ্রেডটা হচ্ছে তারা জার্মান গ্রেডে কনভার্ট করে। তো করে এটা আপনারা একটা ডিপিটি বলে, এই ডিপিটি একটা কপি দেয় আপনাদেরকে। ডিপিটির মধ্যে লেখা থাকে ওদের কনভার্ট সিস্টেমটা যে জার্মান গ্রেডে আপনার গ্রেডটা কত। ফর এক্সাম্পল কেউ যদি সিজিপিএ ধরেন আমাদের 4 গ্রেড, তো 4 এর মধ্যে আপনার কেউ যদি 3 পয়েন্ট, ফর এক্সাম্পল আমারটা আমি যদি একটু বলি, অনেকটা স্পেসিফিক বলে যে 3.23 বা সামথিং লাইক দ্যাট, 1, তো সেই ক্ষেত্রে হচ্ছে জার্মান গ্রেডে 2.1 আসবে। তো জার্মানি হচ্ছে গ্রেড 1 হচ্ছে বেস্ট, তারপরে হচ্ছে এভাবে 4 যায় আর কি, 4 পর্যন্ত মিনিমাম, তারপরে 5 পেলে হচ্ছে ফেল। কিন্তু আমরা বাংলাদেশে হচ্ছে পুরোটা উল্টা, যে আমরা 5 হচ্ছে ভালো, তারপরে হচ্ছে তো ওরা হচ্ছে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যায় আর কি। তো যেটা হলো যে আপনারা টেস্টের যে ডেডলাইন গুলো আছে ডেডলাইনটা মূলত আপনারা ফলো করবেন। আর সামারের যে ডেডলাইনটা সেটা হলো এপ্রিলের ক্লাস শুরু হয়, কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আপনার জানুয়ারির 15 তারিখ পর্যন্ত হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন ডেডলাইনটা থাকে ফর সামার ইনটেক। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, হয়তোবা আপনাদের কোনো কোয়েশ্চেনের পরবর্তীতে আসতে পারে, এটা হলো বর্তমানে যেমন এমসিতে একটা ওয়েটিং পিরিয়ড আছে, এটা লিসেনারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটে। যারা স্টুডেন্ট হিসেবে স্পেসিফিক জার্মানিতেই ফোকাস করতেছেন, তারা যদি কেউ ডেডলাইন গুলো আপনার সঠিকভাবে প্ল্যানিং করতে না পারেন, সেক্ষেত্রে জার্মানিতে সাকসেস হওয়াটা অনেক ডিফিকাল্ট। বিকজ এখানে 19 মাসের একটা ওয়েটিং পিরিয়ড ছিল। আমার মনে আছে যে আমি 2021 সালে 2020 উইন্টারে মানে ছিলাম, এনরোল ছিলাম। তো আমাদের সময় 9 মাস হচ্ছে ওয়েটিং পিরিয়ড ছিল, তার মানে কোভিড টাইম ছিল তখন। তো সেখান থেকে আমরা 9 মাসে ওয়েটিং পিরিয়ড পার করে আমরা আসছি। এখন সেটা বাড়তে বাড়তে এখন 19 মাস পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। তো বিষয়টা হলো যে কেউ যদি জার্মানিতে প্ল্যান করে, তার মানে 19 মাস আগে হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার জার্মান এম্বাসি থেকে। লং লং টার্ম ভিসা আর কি, লং টার্ম ভিসা যেটা স্টুডেন্ট ভিসা থেকে লং টার্ম ভিসা বলে, ওদের ক্যাটাগরি ভিসা আছে, লং টার্ম ভিসা, তারপর হচ্ছে শর্ট টার্ম ভিসা। তো লং টার্ম ভিসাটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, এটার ক্যাটাগরিতে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার ওইখান থেকে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টাকা দিয়ে। তো ওখানে অফার লেটার আপলোড করতে হয় না, ওখানে একটা অপশন থাকে, এটা অনেকেই কোয়েশ্চেন করে যে ডু ইউ হ্যাভ অফার লেটার, ইয়েস অর নো। সো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আপনার কিন্তু অফার লেটার নাই। 19 মাস আগে আপনি মানে এমবাসিতে একটা মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা স্লটের জন্য অ্যাপ্লাই করতেছেন মাত্র ওই টাইমটা। তো তার মানে ওই সময় আপনার থাকে না, তার মানে আপনি কিন্তু নো দিয়ে করবেন। কারণ যখন আপনার কাছে তারা 19 মাসের পরে যখন আপনাকে একটা তখন মেইলে আপনার একটা আসবে রেফারেন্স নাম্বার সহ একটা মেইলে ফিডব্যাক আসবে, ওই রেফারেন্স নাম্বার এগেইনস্টে হচ্ছে আপনি পরবর্তীতে 19 মাস পরে বা একটু 1-2 মাস প্লাস মাইনাস হয় আপনি আরেকটা মেইল পাবেন, সেটা হচ্ছে ডকুমেন্ট সাবমিশন ইমেল।
সো ডকুমেন্ট সাবমিশন ইমেল হচ্ছে তখন আপনাকে জার্মানি এম্বাসি ওই ওয়েবসাইটে আছে একটা চেকলিস্ট আছে, ওই চেকলিস্ট অনুযায়ী আপনাকে ডকুমেন্টস মানে যাবে আর কি। সেটা হলো যে আপনার আপনি কি কোন ইউনিভার্সিটি অফার লেটার আছে কিনা, অফার লেটার, তারপরে যে ইউরোপাস সিবি, মোটিভেশন লেটার, হ্যাঁ, তারপরে হচ্ছে রিকমেন্ডেশন লেটার বা হোয়াট এভার যে ডকুমেন্টস গুলো বললাম, সে অ্যাকর্ডিং টু চেকলিস্ট আপনাকে এবং ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেটা এগুলো ফিল আপ করে ডকুমেন্টস গুলো সময় দেয় মাত্র 3 থেকে আপনার কি বলে এটাকে 7 দিন, এখন মনে হয় 7 দিন দিচ্ছে, 3 দিন থেকে 7 দিন সময় দেয়। এর ভিতরে ইমেলে আপনার ওই ইমেলের গিয়ে রেসপন্স করতে হবে, ওই ইমেলের মধ্যে আনসার দিতে হয়, রিপ্লাই করতে হয়। করলে তারপরে হচ্ছে আপনাকে হয়তো বা 1-2 সপ্তাহ পরে আপনাকে ফার্দার আবার একটা ইমেল করবে ইন্টারভিউর জন্য, যে আপনি ইন্টারভিউ আবার কোনো মিসিং ডকুমেন্টস থাকলে সেটার জন্য তারা আবার আপনাকে মেইল করবে যে এই ডকুমেন্টস মিসিং আছে, এটা আপনাকে আবার সাবমিট করতে হবে। তো আপনি আবার ইন্টারভিউ যখন হবে তারপরে হচ্ছে আপনি ওয়েট করবেন আপনার কাঙ্ক্ষিত ভিসা পাওয়ার জন্য, ভিসা পেলে আপনি চলে আসলেন। তো এই হলো মূলত ধাপ। তো কিন্তু কথা হলো যে আপনাকে 19 মাস আগে হচ্ছে প্ল্যানিং করতে হবে। লাইক আমি একটু ভাইঙ্গাই কথাটা বলি, এটা অনেক ইম্পর্টেন্ট এই কথাটা। ধরেন আজকে হলো আমরা মার্চ মাস, আজকে 17 তারিখ। তো মার্চ মাসে আমি 2024-এ যদি এখন আজকে একটা স্লট নিতে যাই, তাহলে আমার 19 মাস পরে ঠিক কোন ইনটেকটা জার্মানিতে আমি পাচ্ছি, দ্যাটস ইম্পর্টেন্ট। যেমন 2025 সালে মার্চে 17 তারিখ হলো আমার 1 বছর পূর্ণ হলো না, 12 মাস। 12 পরে আমি যদি একটু কাউন্ট করি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দ্যাট মিনস আমি অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, আমি 3 মাস, তিনটাকে ধরলাম, একটা আগের মাস এবং একটা পরের মাস। তো একটু প্লাস মাইনাস করে ধরলাম, তার মানে এই 19 মাসের আইদার 18 মাস অথবা 20 মাস, এই ডেডলাইনের ভিতরে হচ্ছে আপনার একটা প্রবাবল মানে মানে এম্বাসি থেকে রিপ্লাই পাওয়ার কথা, আপনার যে স্লট নিলেন। তার মানে ওই সময় আমার কোন ইনটেক থাকতেছে, ডেফিনেটলি উইন্টার ইনটেক, কারণ আপনার ক্লাস শুরু হবে অক্টোবর থেকে। তার মানে আপনার অক্টোবর থেকে যদি ক্লাস শুরু হয়, আপনি ডকুমেন্ট সাবমিশনের মেল পাচ্ছেন অক্টোবর থেকে, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ই জুলাই থেকে আপনার শুরু করতে হবে, যেটা আমি বলছিলাম, সরি মার্চ থেকে, মার্চের 15 থেকে আপনার অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। তার মানে মার্চের আগেই হচ্ছে আপনার আইএলটিএস এর রেজাল্ট থাকবে, এবং আপনার কারোর ব্যাচেলারে অ্যাপ্লাই করলে সে 25% কমপ্লিট লাগবে, কারোর মাস্টার্স অ্যাপ্লাই করলে ব্যাচেলার কমপ্লিট লাগবে। এই হলো মোটামুটি ডেডলাইন। এই ডেডলাইনটা ধরে যদি কেউ কিওয়ার্ড করে যদি কেউ সামনে আগায়, তাহলে আমার কাছে মনে হয় জার্মানিতে সাকসেস হওয়া ইজি। এবং এই টাইমের ভিতরে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন দেশ থেকে আসার আগে। এটা আমাদের সময় হয়তো আমাদের অনেকেরই গাইডলাইনের অভাব থাকে, বাট আমি বলবো পার্সোনালি এই সময় পর্যন্ত B1 B2 পর্যন্ত শেষ করেন, এই 1.5 বছর 2 বছর এটা টার্গেট নেন। আমি টাইমগুলোকে ভাগ করে নিলাম যে এই টাইমে আমি ল্যাঙ্গুয়েজটা করবো, এই টাইমে আমার 1 বছর কমপ্লিট হবে ব্যাচেলার, পাশাপাশি তারপরে আমি আইএলটিএসটা করবো, বাকি যে 8-9 মাস বা 1 বছর পাচ্ছে আইএলটিএসটা করবো। তার মানে আপনার কাছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, আইএলটিএসটা হচ্ছে, আবার আপনার ইউনিভার্সিটি গ্রাজুয়েশন বা ব্যাচেলারের 25% হচ্ছে, যেটা আপনার জার্মানিতে আসার পরে কিন্তু আপনার জন্য অনেক বড় সাপোর্ট দিবে। আপনি অফিসিয়াল জব লাইক অড জবের বদলে আপনি অনেক অফিসিয়াল জব খোঁজার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, বা একটা পার্সোনাল লাইফে একটা স্যাটিসফ্যাকশন পাবেন যে আপনি কোথায় আসলেন। সো এই জিনিসটা হলো আমি একটু বলবো, কারণ সবাই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য এখানে আসার পরে একটু ইয়ে থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে। যেটা বললাম যে লাইফটা এখানে ইজি না, বাট কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা জানলে আপনার জন্য লাইফটা অনেক সহজ হয়ে গেল। বাট আমার প্রয়োজনীয়তা কি আছে সেটা আমাকে বুঝাতে হবে, তাহলে এখানে সবকিছু আছে, আর সেটার জন্য ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। আমি এই জন্য বলবো কেউ ডেডলাইনটা সেট করে টার্গেট করে যদি কেউ সামনে আগায়, এই সময়ের ভিতরে ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি কেউ প্রায়োরিটি দিয়ে যদি শিখে, আমি মনে করি একজন স্টুডেন্ট সেখানে অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। জি রাকিব, নেক্সট কোশ্চেন প্লিজ। লটস অফ থ্যাঙ্কস ভাইয়া। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভাইয়া, অ্যাকসেপ্টেশন লেটার পাওয়ার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে বা জোর দিতে হবে? আচ্ছা, অ্যাকসেপ্টেশন লেটার পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় এখানে, একটা বিষয় যেটা আমি বললাম যে আপনার যেটা সিজিপিএ, কেউ যদি ব্যাচেলার আসতে চায় তার ফার্স্ট ইয়ারের সিজিপিএটা অনেক ভালো করতে হবে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সিজিপিএ যত ভালো হবে জার্মানি এটা কনভার্ট করলেও কিন্তু তত ভালো হবে। এখন আপনি কিন্তু কম্পিটিশন নট অনলি আপনি বাংলাদেশে করতেছেন, আপনার কম্পিটিশনটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, লাইক আপনি ইন্টারন্যাশনাল অন্যান্য কান্ট্রির লোকদের সাথে আপনি কিন্তু ফাইট করতেছেন। তো আমরা জানি আমাদের সিস্টেমের কারণে আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি ম্যাক্সিমাম পড়ে যাদের ব্যাচেলারে আসার ইচ্ছা, এটা
এটা আমি এনকারেজ করতেছি না, আবার সরাসরিও করতেছি না, বাট আমি যেটা রিয়েলিটি সেটা বলার চেষ্টা করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। অন্যদের ডিফারেন্ট হতে পারে। লাইক অনেকে যারা জার্মানি টার্গেট থাকে ব্যাচেলারের জন্য আসা, তারা কি করে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যেগুলো ন্যাশনাল থেকে মানে ধরেন ট্রান্সক্রিপ্ট তোলার একটা বিষয় কঠিন থাকে, অনেক সময় একটু হ্যাসেল হয়, বা পাবলিক থেকে তো এটা পসিবল হয় না, তারা একটা সিটে একটা স্টুডেন্ট ভর্তি করার পরে ব্যাচেলারে তারা ছাড়তে চায় না। এটা স্টুডেন্ট মাস্টার্স আসতে পারে পাবলিক থেকে, ব্যাচেলারে আসার এটা আমি খুব আমি জানি না আসলে, কারণ তারা ব্যাচেলারে একটা স্টুডেন্টকে ভর্তি করার পরে একটা সিট গভর্নমেন্ট যেহেতু পাবলিক ইউনিভার্সিটি, গভর্নমেন্ট যেহেতু এটা ক্যারি করে, তারা চাইবে না একটা স্টুডেন্ট আমার ইউনিভার্সিটি সরে যাক, তাহলে এই সিটটা তার ফাঁকা থাকলো, তার আন্ডারে যে বাজেট গুলো আসবে সরকার থেকে এটা আমার গ্যাপ থাকলো। এই জন্য পাবলিক থেকে নর্মালি ব্যাচেলারে আসে না, মাস্টার্স এ আসে। বা প্রাইভেট যারা ভর্তি হয় নর্মালি যে 25% ক্রেডিট কমপ্লিট করে, করতে গিয়ে দেখা যায় তারা সবসময় ফার্স্ট ইয়ার রেজাল্টটা অনেক ভালো দরকার হয়, সিজিপিএটা, এটা একদম অবভিয়াস একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার আইএলটিএস এর স্কোরটা, আপনার আইএলটিএস স্কোর যদি ধরেন 6.5-7 ভালো থাকে, যত বেশি ভালো থাকবে ম্যাক্সিমাম মানে মিনিমাম 6.5 থাকতে পারে আরো ভালো। আর যারা সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে মানে 6 মিনিমাম হলে অনেক ইউনিভার্সিটি অফার লেটার ইয়ে করে। অনেকগুলা কোর্স আছে যেগুলো হলো ধরেন আপনার ব্যাচেলারের কি কি কোর্স ছিল সেই কোর্সের সাথে যদি এখানকার কোর্সের মোটামুটি মিল থাকে, সেই ক্ষেত্রেই অফার লেটার তারা দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনাল লেটার অফার লেটার কন্ডিশনাল কিছু কোর্স দিয়ে তারা অফার লেটার দিয়ে দেয়। এটা মাস্টার্স এর ক্ষেত্রে বেশি হয় আর কি। আর বাংলাদেশে যদি কারো মাস্টার্স কমপ্লিট না থাকে কিন্তু এখানে মাস্টার্সে আসছে, সেই ক্ষেত্রে তাকে রিকোয়ারমেন্টস কোর্স দিয়ে দেয় 4-5-3 এরকম কিছু রিকোয়ারমেন্ট কোর্স দিয়ে দেয় এক্সট্রা কোর্স করার জন্য, সেগুলো ক্রেডিট মানে সরাসরি তাদের মাস্টার্সে যোগ হয় না। তো আমি মনে করি যে কারোর আর হচ্ছে মানে মোটিভেশন লেটারটা এটা খুব ভালো করতে হবে। এখানে আপনাকে স্পষ্ট থাকতে হবে যে আমি এই কারণে আমি জার্মানিতে অ্যাপ্লাই করতে, লাইক আমার টিউশন ফি নাই, ডেফিনেটলি আমার হচ্ছে প্রেস্টিজিয়াস অনেক ইউনিভার্সিটি আছে, ডিগ্রির অনেক মানে ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু, ঠিক আছে। তারপরে লাইক হচ্ছে জার্মানির যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এটা ওয়ার্ল্ডের তুলনায় সবচেয়ে বেস্ট বলা যাবে। তারপরে হচ্ছে আপনি যদি বলেন যে লিভিং স্ট্যান্ডার্ড ডেফিনেটলি ইনক্রেডিবল। তারপরে হচ্ছে আপনার পড়াশোনার পরে আমার যদি বসবাসের জন্য কোনো ভালো কয়েকটা কান্ট্রি চুজ থাকে, সেক্ষেত্রে জার্মানি ওয়ান অফ দ্য অপশনস। তারপরে হচ্ছে ওদের কালচার, এটা অনেক অনেক ভালো, এবং তাদের যে ভাষাটা জার্মান ভাষাটা, এটা হয়তো আপনারা জানেন যে ইংলিশ ভাষার উৎপত্তিটাও কিন্তু জার্মান ভাষা থেকে হয়েছে, জার্মান ভাষাটা কিন্তু ছিল আগে, তারপরে ইংলিশ ভাষাটা ওখান থেকে মডিফাই হয়েছে। কিন্তু জার্মান ভাষাটা কিন্তু অনেকগুলা বিশ্বের অনেক ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি গুলোর মধ্যে হয়, যেমন আপনি সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে অস্ট্রিয়া, এইসব কান্ট্রিতে কিন্তু আপনার জার্মান ভাষা তাদের মেইন ভাষা হিসেবে কাউন্টেড হয়, লুক্সেমবুর্গেও হয় অনেকটা পার্সিয়ালি ব্যবহার হয়। তো এই জন্য আমি বলবো যে এই জিনিসগুলো আপনাকে তাকে সে যেন যখন সে পড়বে আপনার মোটিভেশন লেটারটা, সে যেন নিজে বুঝতে পারে যে he is clear about his vision, why he applied for Germany, why he is applying for his specific this course. For example, আপনার এই কোর্সের সাথে ব্যাচেলার কোর্সের সাথে এই এখানকার কোর্সের কোন কোন জায়গায় মিল আছে, এই জিনিসগুলো আপনি দেখাইতে হবে মোটিভেশন লেটারে। তারপরে হচ্ছে আপনার পড়াশোনার পরে আপনি কি করতে চান, আপনি পড়াশোনার পরে কোন কোন সেক্টরগুলোতে অপরচুনিটি আছে, সেই জায়গার সাথে আপনার প্রিভিয়াস কোনো জবের এক্সপিরিয়েন্স থাকলে সেটার সাথে রিলেভেন্ট কিনা, এই জিনিসগুলো আপনি এখানে বলতে পারেন। সো এই জিনিসগুলো আপনি ডিটেলসে যদি তাদেরকে মানে প্রিসাইজলি যদি আপনি আপনার মোটিভটা ক্লিয়ার করতে পারেন, এবং ওরা বুঝে যে না এই স্টুডেন্টটা পটেনশিয়াল এবং তার মধ্যে সেই স্কিলটা আছে এবং সে আমাদের জার্মানিতে ফিউচারে আমাদের ইকোনমিতে বা আমাদের জব সেক্টরে কন্ট্রিবিউট করার যোগ্যতা রাখে, তাহলে তারা হচ্ছে আপনাকে অফার লেটার ইনিশিয়ালি দিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাকসেপ্টেশন ইনিশিয়াল স্টেপ। ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জার্মানিতে স্কলারশিপ বা ফুল ফান্ডিং পাওয়ার সুযোগটা কেমন, আর ফান্ড কিভাবে পাওয়া যায়, বা ফান্ডিং এর জন্য কি কি দরকার, বা সোর্স গুলা কি কি, ফান্ডিং পেতে কি কি ক্রাইটেরিয়া থাকে? আচ্ছা, জার্মানিতে বেসিক্যালি হচ্ছে আপনারা নরমালি হচ্ছে সরাসরি কোনো স্কলারশিপ, আমি বলবো যে আমাদের কান্ট্রি অনুযায়ী স্কলারশিপের অপরচুনিটি কম থাকে, বাট এখানে 2-3টা স্কলারশিপ আমি যতটুকু জানি 3টা থেকে 4টা, লাইক একটা হলো ডাড স্কলারশিপ, যেটা হচ্ছে পুরোপুরি তার সমস্ত খরচ হচ্ছে ওরা মেনটেন করে বা ইয়ে করে, এটা হচ্ছে ডাড স্কলারশিপ। তো ডাড স্কলারশিপের জন্য আপনার লাইক হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স প্রিভিয়াস লাইক 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার ডাড স্কলারশিপের জন্য আপনি এলিজিবল হবেন। তারপরে হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ফর এক্সাম্পল,
তো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটা হচ্ছে লাইক নট অনলি জার্মানি অথবা জার্মানির ভিতরে কয়েকটা ইউনিভার্সিটির সমন্বয় হয়, অথবা জার্মানি, স্পেন, ইউকে, তারপর অথবা জার্মানি, স্পেন বা বেলজিয়াম বা হাঙ্গেরি, এরকম কিছু সমন্বয় হচ্ছে ইরাসমাসের কিছু বা ডাডের অনেক সময় কিছু কিছু কোর্স থাকে। আপনি নর্মালি ডাডের যে ওয়েবসাইট আছে, জার্মানির যে এডুকেশনাল পোর্টাল গুলো আছে, ওইখানে গেলে আপনি ওখানে যখন ওদের স্কলারশিপ গুলো নিয়ে সার্চ করবেন তখন আপনি ওই রিকোয়ারমেন্টস গুলো দেখতে পাবেন আর কি। আরেকটা স্কলার আছে, যেমন যারা ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ডেভেলপমেন্ট স্টাডিজে অনার্স মাস্টার্স মনে হয় একটা কোর্স আছে, আমি যতটুকু জানি। তো জার্মানিতে ইউনিভার্সিটি অফ পাসাও, এখানে একটা ডেভেলপমেন্ট স্টাডিজ নামে একটা কোর্স আছে। তো আমি এটা থেকে অফার লেটার পেয়েছিলাম ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো ওখানে একটা স্কলারশিপ অফার করে, এটা হচ্ছে হেলমুট স্মিথ স্কলারশিপ আর কি। এটা ডাডি সম্ভবত ফান্ডিং করে, বাট ওই স্কলারশিপ সহ আপনি অ্যাপ্লাই করা যায় আর কি। হেলমুট স্মিথ স্কলারশিপ যেটা বলে আর কি, এটা হলো ডেভেলপমেন্ট স্টাডিজ এর জন্য। আবার এসটিডব্লিউ বার্লিন একটা ইউনিভার্সিটি আছে, আপনি বার্লিনে যদি সার্চ করেন ওইখানে আপনার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইকোনমিক্স একটা কোর্স আছে। তো ওই কোর্সের মধ্যে হচ্ছে একটা স্কলারশিপ দেয় এসবিডব্লিউ বার্লিন। তো এসবিডব্লিউ বার্লিন একটা স্কলারশিপ দেয়, ওটা আপনি ওই স্কলারশিপের থ্রুতে পড়াশোনা করে আপনি ওইটা পাওয়াটা মোটামুটি, কিন্তু প্রপারলি একটু ভালো হলে আপনার ডেফিনেটলি আপনাকে অনেক সাপোর্ট করবে আর কি। তো এই হলো 4-5টা স্কলারশিপ যতটুকু জার্মানির প্রেক্ষাপটে আমার জানা। আর নর্মালি জেনারেলি আসলে ব্যাচেলার মাস্টার্স এর জন্য স্পেসিফিক এমন কোনো স্কলারশিপ নাই। তো সেগুলোর জন্য যদি ভালো কোনো আপনার জব এক্সপিরিয়েন্স বা স্কিল যদি থেকে থাকে, সেটা থেকে আপনাকে হয়তো বা সাপোর্ট করবে আর কি স্কলারশিপের ক্ষেত্রে। আর ডেফিনেটলি স্কলারশিপের মধ্যেও আপনার যেটা বললাম যে মোটিভেশন লেটারের মধ্যে আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। কভার লেটারের মধ্যে আপনার কভার লেটারের মতো লাইক আপনাকে ডিটেইলড এক্সপ্লেইন করতে হবে যে আপনি আসলে এই স্কলারশিপের জন্য যোগ্য। তো এটা যদি আপনি প্রুভ করতে পারেন, আপনার ডকুমেন্টেশন দেন, লাইক হচ্ছে আপনি যাদের জব এক্সপিরিয়েন্স আছে 2 বছর, তাদের ওইখান থেকে একটা রিকমেন্ডেশন লেটার দরকার হয় আর কি, জব লিস্ট থেকে। তো ওই রেফারেন্স লেটার যেটা বলে আর কি, তো ওইটা দিলে আপনার মোটামুটি ভাবে আপনি যদি এলিজিবল হন, তাহলে আপনাকে আগে ছিল 856 আমাদের সময়, এখন মনে হয় সেটা 934 ইউরো করে হয়েছে। জার্মানিতে আপনারা জানেন ব্লক অ্যামাউন্ট, এটা নিয়ে আমি একটু পরের কোয়েশ্চেনে আমি বলবো। তো সেটা হলো যে জার্মান সরকার মনে করে যে 900 একটা স্টুডেন্টের জন্য এখানে মিনিমাম থাকার খাওয়ার সবকিছু মিলে লিভিং এক্সপেন্স হিসেবে 934 ইউরো করে পার মান্থ কস্টিং হয়, মানে পারফেক্ট মনে করে একটা স্টুডেন্টের জন্য। তো এটা ধরেন 1 বছরের জন্য টোটাল 12 দিয়ে যদি আমি গুণ করি, সবকিছু মিলে প্লাস মাইনাস করে ব্যাংকের চার্জ সহ, সেটা 11,208 ইউরো হচ্ছে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে ব্লক করে এখানে আসতে হয়। তো আপনি হচ্ছে 934 ইউরো সমপরিমাণই হচ্ছে এই যে ডাটের বিভিন্ন স্কলারশিপের যে বড় বড় ফান্ডিং গুলো আছে, সেই ফান্ডিং গুলো আপনি প্রতি মাসে মাসে পাবেন। আবার এখানে আসার পরেও দেখবেন অনেক ইউনিভার্সিটি থেকে স্পেসিফিক বিভিন্ন কোর্সে কিছু কিছু স্কলারশিপ দেয় বা ফান্ডিং দেয়, বা এক্সচেঞ্জ প্রোগ্রাম কিছু অফার করে। লাইক এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো হচ্ছে হয় কি 2-3টা ইউনিভার্সিটি বা 2-3টা কান্ট্রির অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম গুলো হয়। তো সেগুলো তো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে আপনার এটা হচ্ছে আপনার ডার্ট স্কলারশিপ, আর হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, আর হচ্ছে যেটা বললাম হেলমুট স্মিথ স্কলারশিপ। এই স্কলারশিপ গুলো মোটামুটি সেম, ফ্রেজ গুলো সেম, রিকোয়ারমেন্টস গুলো মোটামুটি সেম হয়, জাস্ট স্পেসিফিক কোর্স অনুযায়ী কিছু ডিপেন্ড। আর জার্মানিতে আসার পরে যারা যদি আসেন ভবিষ্যতে, একটা স্কলারশিপ হচ্ছে ডয়েচল্যান্ড স্টাইপেন্ডিয়াম স্কলারশিপ। ডয়েচল্যান্ড স্টাইপেন্ডিয়াম হচ্ছে পার মান্থ 300 ইউরো করে সরকার নেয়, ঠিক আছে? এটা আপনাকে প্রতি মাসেই দিতে থাকবে আর কি। সেটা হলো 1 বছরে, প্রথম বছরে যদি কারো রেজাল্ট ভালো থাকে এখানে আসার পরে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার রেজাল্ট সহ আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি এখানে আসার পরে। তো আপনার এখানটা ইন জেনারেল অনেকেই পায়, বাংলাদেশে অনেকেই আমি জানি পেয়েছে আগে। সো এই হলো মোটামুটি কিছু স্কলারশিপের বেসিক নলেজ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রশ্নে যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে যে কোন সাবজেক্টের উপর স্কলারশিপের সুবিধা আছে এবং ন্যূনতম নন স্টেমের সাবজেক্টগুলোতে কেমন স্কলারশিপ পাওয়া যায়? যেটা আমি বললাম যে এখানে ইন জেনারেল স্কলারশিপ হচ্ছে যে আর্ট, হেলমোর বা এই জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে নন স্ট্রিম, যেটা বললেন যে নন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিগুলোর জন্য, এদের ক্ষেত্রে যে মানে ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ অফার করে। যেমন হচ্ছে হেলমোর স্কলারশিপ হচ্ছে ফ্রম ডেভেলপমেন্ট স্টাডিজ এর জন্য অনেক থাকে। যারা বিভিন্ন সময় এনজিও তে জব করেছেন বাংলাদেশে, আমি বলবো যারা এনজিও তে জব করেছেন বা এনজিও রিলেটেড কোনো অর্গানাইজেশন, ফাইন্যান্সিয়াল কোনো ইনস্টিটিউট রিলেটেড কোনো জায়গায় জব করেছেন বিভিন্ন টাইমে,
তাদের জন্য এই অপরচুনিটি গুলা অনেক সুযোগ থাকে আর কি, কোর্সে অনেকগুলো অফার করে। সো ডেফিনেটলি আপনি হচ্ছে নর্মালি যে ইউনিভার্সিটি গুলো লিস্ট আউট করলেন ওই স্পেসিফিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আপনি গিয়ে কোর্সের পোর্টালটা থেকে যদি ঘাটাঘাটি করে দেখেন ওইখানে কি কোর্সে কোনো অপরচুনিটি আছে কিনা, আর সরি স্কলারশিপের কোনো অপরচুনিটি আছে কিনা। তো আরেকটা কথা বলে রাখা ভালো, ওখানে আপনি গেলে ডেফিনেটলি আপনি কোর্স কোঅর্ডিনেটর, ফর এক্সাম্পল স্পেসিফিক কোর্সে কোর্স কোঅর্ডিনেটরের ইমেল অ্যাড্রেস থাকে বা ইন্টারন্যাশনাল অফিসের ইমেল অ্যাড্রেস থাকে, ওই মাস্টার্স হইলে মাস্টার্স অফিসের একটা ইমেল অ্যাড্রেস থাকে, এরকম দুই তিনটা ইমেল অ্যাড্রেস থাকে। তো কথা হচ্ছে আপনি কোনো বেসিক কোনো ইনফরমেশন আপনার জন্য কোনো কোয়ারিজ এর দরকার হয়, কোনো তথ্যের দরকার হয়, আমি স্টুডেন্টদেরকে পার্সোনালি সাজেস্ট করি আপনি অন্য কারোর কাছ থেকে না শুনে, ধরেন আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন, আমি হয়তো বা অনেক অনেক ক্ষেত্রে আপডেটেড না, তো সেই ক্ষেত্রে এটা নর্মাল, কারণ যার মধ্যে প্রতিনিয়ত এই জিনিসগুলো আপডেট হচ্ছে। তো আপনাকে আমি বলবো ওয়েবসাইট ফলো করুন এবং ওই স্পেসিফিক কনসার্ন পারসনকে আপনি ইমেল করুন আপনার কোয়েরিজ গুলো লিখে 1 2 3 করে, যে আপনার একটা শর্ট আপনি লেখেন যে আপনার পরিচয়টা, আপনার নাম এরকম, আপনি ইউনিভার্সিটি থেকে এরকম ব্যাচেলর করেছেন বা মাস্টার্স করেছেন, তো আপনার এরকম এক জব এক্সপিরিয়েন্স আছে, আপনার রেজাল্ট হচ্ছে এই, তো আমি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাই, করতে গেলে আপনার রিকোয়ারমেন্টস গুলো কি, বা আপনার ইউনিভার্সিটি স্পেসিফিক কোর্সে রিলেটেড কোনো স্কলারশিপের অপরচুনিটি আছে কিনা। দেখবেন ওই কনসার্ন পারসনই হচ্ছে আপনাকে ডিটেলস এর সব লিংক সহ হচ্ছে আপনাকে বিভিন্ন স্কলারশিপের সব ডিটেলস বা অ্যাপ্লিকেশনের ইভেন প্রসিডিউর সহ সবকিছু আপনাকে সরাসরি আপনার ইমেলে প্রতি উত্তর দিবে আর কি। তো এটা আমি মনে করি যে তখন আর অন্য কারো এজেন্সির সাথেও যাওয়ার দরকার নেই, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। জি দেখুন ভাইয়া। জি ভাইয়া, আমরা থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। আচ্ছা, অ্যাপ্লাই করার জার্মানিতে পড়াশোনা থাকা সব মিলিয়ে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লিভিং কস্টটা কেমন? আচ্ছা, লিভিং কস্ট হচ্ছে যেটা আমি বলেছি যে 934 ইউরো, আমাদের সময় ছিল 856, সেটা ছিল 2021 সালের কথা, 2021 দিকের কথা। তো এখন হচ্ছে সেটা বেড়ে 934 ইউরো। আপনারা জানেন যে প্রাইস হাইক হচ্ছে বর্তমানে একটা ওয়ার্ল্ডের খুব কমন একটা ক্রাইসিস, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব জায়গায় হয়েছে, এমনকি জার্মানিতেও অল্প আছে, এমন না যে নাই, হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 934 ইউরো হচ্ছে একটা স্টুডেন্টের জন্য পার মান্থ একটা লিভিং স্ট্যান্ডার্ড কস্ট আর কি, সরকার মনে করে। তা সেটা যদি আপনি 1 বছর মেয়াদি 12 দিয়ে গুণ দেন তাহলে সেটা যা আসে, অর্থাৎ এখানে আপনার একটা স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশ যেমন বিভিন্ন ব্যাংক আছে লাইক সোনালী ব্যাংক, নর্মালি অগ্রণী ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংকগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যাংকের যে অধিভুক্ত, বা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আপনি ধরেন প্রিমিয়ার ব্যাংক খুব ভালো একটা চয়েস হবে, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, তারপরে হচ্ছে লাইক আইএলসি ব্যাংক, এরকম কিছু ভালো ভালো কিছু ব্যাংক আছে যেগুলো হচ্ছে ব্লকের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে হচ্ছে 934 ইউরো করে প্রতি মাসে হচ্ছে একটা স্টুডেন্টের খরচ। এখন আমি আপনাকে এটা এখানে খরচের একটা হিসাব দিই বা ইনকামের একটা হিসাব দিই, তাহলে স্টুডেন্টের জন্য আরো একটু ক্লিয়ার হবে। লাইক ধরেন আপনার এখানে বাসা ভাড়া যেটা হয় 240-50 থেকে শুরু করে, বা আগে ছিল 20-25 এরকম দিয়ে শুরু হইতো, এখন একটু বেড়েছে। তো 220-25 বা 40 থেকে শুরু করে আপনার মোটামুটি 300-350-400 ইউরো কি করে বাসা ভাড়া হয় আর কি। এটা ডিপেন্ড করে সিটির উপরে, কোন সিটিতে আপনি থাকতেছেন ওই স্টেটের একটা খরচের উপরে। যেমন ধরো আপনি মিউনিকে যদি থাকেন, বড় সিটি গুলার ক্ষেত্রে যেমন মিউনিকে হইলে আপনার খরচের পরিমাণটা একটু বেশি হবে, বাসা হয়তো বা আপনি 450-500-600 এরকম মানে হইতে পারে। বার্লিনের ক্ষেত্রেও এরকম লাইক 350-400 এরকম পসিবিলিটি মানে মিনিমাম। তো দেখা যায় যে স্টুডেন্ট ডরমিটরিতে ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করা ভালো লাগে, যখন আপনি ইউনিভার্সিটিতে অফার লেটার পাইলেন ফর এক্সাম্পল, তারপরে হচ্ছে আপনি চাইলেই হচ্ছে আপনি ওদের ডরমিটরিতে অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন। তো ইউনিভার্সিটি ডরমিটরি থাকার সুবিধা হচ্ছে আপনার আর অন্যান্য কোনো খরচ নিয়ে টেনশন করতে হচ্ছে না, আপনাকে জাস্ট আপনার টোটালটা মিলিয়ে হচ্ছে আপনি আনলিমিটেড যত ইলেকট্রিসিটি বলেন ইয়ে বলেন যা কিছু সবকিছু ব্যবহার করতে পারতেছেন। এখানে 325 ইউরো ধরেন, ডরমিটরির ভাড়াগুলো এরকম হয় 240-50 থেকে শুরু করে 350 ইউরোর মধ্যে হচ্ছে বাসা ভাড়া। আপনার এখানে আপনারা জানেন যে ইন্স্যুরেন্স, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো ইন্স্যুরেন্স। এখানে জার্মানিতে ইন্স্যুরেন্স ইজ রিয়েলি রিয়েলি সাপোর্টিভ স্টুডেন্টদের জন্য। লাইক আপনি যদি অসুস্থ হন ফর এক্সাম্পল, তাহলে আপনাকে হচ্ছে আপনার যে ইন্স্যুরেন্স থাকবে সেখানে সমস্ত খরচ হচ্ছে আপনাকে মানে পে করবে। ধরেন আপনি ইউএসএ বা ইউকে তে কিন্তু এই সুযোগ সুবিধাটা ওরকম নাই। আপনি জানেন যে ওখানে চিকিৎসা খরচ অনেক বেশি, লিভিং খরচ অনেক বেশি। বাংলাদেশে আসে মানুষ অপারেশন করার জন্য নর্মালি,
যদি কোনো দরকার হয়। কিন্তু জার্মানিতে হচ্ছে আপনার যদি 1 কোটি টাকারও কোনো খরচের দরকার হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স আপনার জন্য করতে বাধ্য বা করবে, যদি আপনি সেই পরিমাণ আপনার থাকে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স, যেটা আর কি। যেমন এখানে এই ক্ষেত্রে যেমন টিকে আছে, তারপরে আউকা আছে, লাইক এওকে আছে, ডিএকে আছে, এরকম আর কি কয়েকটা ইন্স্যুরেন্স আমি মোটামুটি বললাম। তারপরে কোরাকল আছে, কোরাকল আন্ডার যেমন ব্লক করতে গেলে যেমন কোরাকলের ক্ষেত্রে পিনটিভা আছে, এক্সপার্টিও আছে, এরকম। তো নর্মালি হচ্ছে যেটা হয় যে আপনি ওইটার ক্ষেত্রে 125 ইউরো, আমরা শুরু করেছিলাম হচ্ছে 111 সামথিং এরকম, এটা বাড়তে বাড়তে এখন 125 ইউরোতে গিয়ে পৌঁছেছে, যে 125.64 কি 94 হবে, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আপনার প্রতি মাসে 14-15 তারিখের দিকে আপনার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নিবে আর কি। তাহলে আপনি 315, আমি ধরলাম স্টুডেন্ট 325 বা 340 ধরলাম একটা বাসা ভাড়া, 340 প্লাস হচ্ছে বা 325 ধরলাম, 325 প্লাস হচ্ছে আপনার কি বলেন 125, তারপরে হচ্ছে আপনার যে থাকা খাওয়া মানে খাওয়ার যে খরচ আছে, এটা এখানে হয়ে যায়। আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন, এখানে খাবারের জন্য কখনো আপনার টেনশন করতে হয় না, কিন্তু আমাদের সময় পাওয়াটা ডিফিকাল্ট, নিজে রান্না করে করাটা। তো দেখা যায় যে আপনার এভারেজে আমি যদি এখানে 150 ইউরো যদি আমার পার মান্থ আমার খাবার খরচ বা আনুষঙ্গিক চার্জ করি, আরো ধরেন আমি 50 ইউরো আমার বা 100 ইউরো আমি এক্সট্রা ধরলাম, তাহলে সেক্ষেত্রে কত আসতেছে? টোটাল হচ্ছে okay, 690। এখন হচ্ছে আমি আপনাকে একটা স্পেসিফিক করে দিলাম, লাইক আমাদের ক্ষেত্রে যদি বলি যে মানে 600, 650, 700 বা 750 ম্যাক্সিমাম যদি যাই, ডিপেন্ড করে। কিন্তু বেসিক প্রজেক্ট বাসা ভাড়া হচ্ছে, আর এবং ইন্স্যুরেন্স, এটা হলো আপনার মেইন খরচ, এটা আপনার মানে প্রতি মাসে লাগবে। আরেকটা খরচ আছে এআরটি বিল, মানে হচ্ছে রেডিও বিল। জার্মানিতে রেডিও বিল অবভিয়াস, এটা দিতেই হয়, এটা কারো বাসা না থাকলেও দিতে হয়, কেউ না শুনলেও দিতে হয়। রেডিও বিল হচ্ছে আপনার প্রতি মাসে 17 সামথিং করে দিতে হয় আর কি, ইউরো। তাহলে এই খরচটা হচ্ছে আপনি এটা 3 মাসও পে করতে পারেন, 6 মাসও পে করতে পারেন, বা মান্থলিও পে করতে পারেন। তো কথা হচ্ছে এই খরচটা হলো থাকে সব মিলিয়ে হচ্ছে এবং 700 ইউরোর মতো আপনাকে একটা মাসিক খরচ হবে। এখন আপনার আসি ইনকামের কথাটা, লাইক হচ্ছে জার্মানিতে আপনার স্টুডেন্টদের জন্য পার্ট টাইম হচ্ছে লাইক 20 আওয়ার্স করে হচ্ছে সপ্তাহে কাজ করার সুযোগ আছে পার্ট টাইম। জার্মানিতে কন্ট্রাক্ট গুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন ওয়ার্ক স্টুডেন্ট আছে, ওয়ার্ক স্টুডেন্ট, ওয়ার্কিং স্টুডেন্ট বলি আমরা ইংলিশে, আর এটাকে ডয়েচে বলে হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট। লাইক এখানে 20 আওয়ার্স ফিক্স থাকে, যে এই ফিক্সড কন্ট্রাক্টে 20 আওয়ার্স এর বেশি করা যাবে না। আর পার্ট টাইমের ক্ষেত্রে কেউ 20 আওয়ার্স এর কন্ট্রাক্ট নিয়ে কেউ বেশি আওয়ার্স করতে পারে। তারপর হচ্ছে আপনার ফুল টাইম কন্ট্রাক্ট থাকে, তো ডিপেন্ড করে আপনি কত ঘন্টা বিভিন্ন টাইমে করবেন। জার্মানিতে এখানে আসার পরে যেমন কাজের কিছু নর্মালি যে সোর্স গুলো আছে, কেউ হচ্ছে ধরেন সপ্তাহে মাসে গিয়ে আপনার 110 ঘন্টা 100 ঘন্টা অন এভারেজে করে। আবার একটা মিনি জব বলে আছে, মিনি জব হচ্ছে উইদাউট ট্যাক্স, মানে 520 ইউরো, এটা সম্ভবত বাড়ার কথা, 538 হওয়ার কথা শুনেছিলাম। এবং জার্মানিতে আপনারা জানেন যে কাজের রেগুলেশন হচ্ছে 120 দিন হচ্ছে ফুল টাইম এবং 240 দিন হচ্ছে পার্ট টাইম একটা স্টুডেন্টদের জন্য বরাদ্দ কাজ করার। তো এটা হলো নর্মাল আইন। আবার অনেক সিটিতে এগুলো শিথিলযোগ্য আছে, অনেকেই কাজ কেউ বেশি করে, কারণ আমাদের তো খরচ অ্যাফোর্ড করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমরা অনেকে কাজ করি আউটস্ট্যান্ডার্ড পেপারে, যেটা বলে মানে ভিসা অফিস বা ওরাও বুঝে, তো সেক্ষেত্রে তেমন একটা ঝামেলা করে না। তো আমি বলবো সেক্ষেত্রে আপনার মোটামুটি গিয়ে 1000, 1100, 1200 ইউরোর মতো মোটামুটি পার মান্থ আপনি মানে অনায়াসে ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার 700 বাদ দিলে কিন্তু আপনার হাতে 400-500 ইউরোর মতো আপনি সেভ করতে পারতেছেন, এবং আপনি পড়াশোনাটা করতে পারতেছেন, এবং আপনার কিন্তু পড়াশোনার যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে। ঠিক আছে, যে আপনি প্রতি সেমিস্টারে আপনার একটা চয়েস মতো আপনি কোর্স দিতে পারতেছেন, আপনাকে ফোর্স করতেছে না ইউকের মতো বা অন্যান্য কান্ট্রির মতো, লাইক যে আপনাকে তার এখনই শেষ করতে হবে, এরকম না। লাইক আপনার মোটামুটি জার্মানিতে একটা স্টুডেন্টের ইমেট্রিকুলেশনের বয়স থাকে 10 বছর। তো আপনি কিন্তু 10 বছর লাইক হচ্ছে জার্মানিতে মানে আপনি যদি কোনো ক্রাইম না করে থাকেন, অ্যাটলিস্ট আপনাকে সাসপেন্ড করার মতো বিভিন্ন ওয়ে আছে থাকার বা করার। তো আপনি পড়াশোনা করতে পারেন, আপনি যদি চান যে না আপনার ইউনিভার্সিটি কোর্স ভালো লাগতেছে না, আপনি চাইলে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারতেছেন, কোর্স চেঞ্জ করতে পারতেছেন। আমি পার্সোনালি সাজেস্ট করি যে যত আর্লি আপনি পড়াশোনাটাকে ফোকাস করে যদি আপনি শেষ করতে পারেন, তাড়াতাড়ি আপনার জন্য লাইফে তত ভালো হইলো। এখন সবার লাইফের প্রেক্ষাপট হয়তো একরকম হয় না, অনেকের বিভিন্ন ব্যারিয়ার থাকে। তো আস্তে আস্তে আপনি যদি এভাবে কোপ করলেন, আপনারা আমরা জানি আমাদের জন্য অনেক স্কিল জার্মানদের সাথে যে আমরা যে টক্কর দিতে চাই কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের অনেক স্কিলের গ্যাপ থাকে। তা আপনি পাশাপাশি এখানে আসার পর অনেক সফটওয়্যার নলেজ থাকে, যেটা আমরা বাংলাদেশে মনে করি যে অনেক অনেক রিসোর্স আছে, এদের তুলনায় বাংলাদেশে অনেক রিসোর্স আছে আইটির ক্ষেত্রে।
লাইক হচ্ছে এখন জার্মানিতে সব সেক্টরেই আইটির একটা কাজের দরকার হয়। লাইক আপনি এসএপি শিখেন, এসকিউএল শিখেন, তারপরে পাইথন শিখেন বা জাভা শিখেন বা এরকম যে সফটওয়্যার গুলো আর আছে, এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে, স্ট্যাটিস্টিক্যাল বা ডাটা অ্যানালাইসিস যে মানে সফটওয়্যার গুলো আছে, এগুলোর সম্পর্কে যদি ভালো কারো নলেজ থাকে, ডেফিনেটলি তার জন্য অনেক সহজ হয়ে যায় এখানে আসার পরে। অনেস্টলি যেটা, কারণ তাদের জন্য কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। আবার ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর গ্রান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কিন্তু আপনি কাজ করতে পারতেছেন। ঠিক আছে, তারা তখন প্রফেসরের কাছে গেলেই প্রফেসর যদি আপনি বলেন যে আমি জব চাচ্ছি, প্রফেসর আগে জিজ্ঞেস করে তোমার প্রিভিয়াস কি নলেজ আছে বা স্কিল আছে। তো তো আমি মনে করি এটা হলো একটা বিষয়। আর যেটা বলছিলাম যে লিভিং কস্ট, আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে আপনাকে লিভিং কস্ট নিয়ে আর এখানে টেনশন করতে হবে না ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকেন। কারণ যদি পারিবারিক কোনো বড় রকমের ইয়ে না থাকে, থাকলেও সেটা কভার আপ করা সব ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি, আসলে আপনি কিভাবে আপনার প্ল্যানিং করে করে কিভাবে আপনি কাজগুলা কোন টাইমে করতেছেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, সম্পূর্ণটাই আপনার উপরে। এখানে আপনাকে কেউ কখনো কোনো কিছু নিয়ে ফোর্স করবে না, করার সুযোগও নাই। ঠিক আছে, তো আর্লি করা সম্ভব। আর এখানে আসার পরে ভিসার যে বিষয়টা থাকে, নর্মালি প্রথমে আসার পরে ধরেন 1 বছর, তারপরে 2 বছর, অথবা প্রথমে 2 বছর পরে 2 বছর, তারপরে 1 বছর করে, বা এভাবে হচ্ছে ভিসা এক্সটেন্ড করে আর কি, রেসিডেন্স পারমিট যেটা দেয়। তো ওইটা এভাবে মোটামুটি ভিসা বাড়তে থাকে আর কি, আপনার এভাবে আপনি একটা টাইম পরে মানে মোটামুটি ওরা 8টা বা 10টা সেমিস্টার পর্যন্ত হচ্ছে এখানে স্টাডি কন্টিনিউ করা যায় আর কি। জার্মানদের জন্য 7 থেকে 8টা সেমিস্টার, বাট ইন্টারন্যাশনাল জন্য 10টা থেকে 11টা সেমিস্টার অফিসিয়ালি জার্মানিতে রেগুলেশনস আছে যে আপনি অনায়াসে করতে পারবেন। তারপরে হচ্ছে ডিপেন্ড করে, আপনি যদি স্পেসিফিক কোনো রিজনস থাকে সেক্ষেত্রে আপনি আরো ডিলে করার সুযোগ আছে। সো এই ক্ষেত্রে আমি মনে করি জার্মানি হচ্ছে পারে, আমি ফ্লেক্সিবল, এবং লাইফ লিভিং এর ক্ষেত্রেও বলেন, পড়াশোনার ক্ষেত্রেও বলেন, আপনার খরচপাতির দিক থেকেও বলেন, আপনি আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারতেছেন, সব দিক থেকে আপনি মোটামুটি ফ্লেক্সিবল রাদার দ্যান দ্য ইউএস ইউকে। জি রাকিব ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে স্কলারশিপ বা চাকরি ছাড়া ন্যূনতম কি পরিমাণ অর্থ থাকলে জার্মানিতে আবেদন করা উচিত, বা সেলফ ফান্ডে যেতে চাইলে কেমন অর্থের প্রয়োজন? এটা আনসার অলরেডি হয়ে গেছে, সেটা হলো আপনি স্কলারশিপের যেটা আমি অলরেডি বলে দিয়েছি। আর চাকরি ছাড়া এখানে বিষয়টা হলো আমি আমি রিসেন্টলি কিছু কিছু মানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে অনেকে দেখেছি যে ডিসিশন মেকিং করাটা আসলে এখানে অনেক ইম্পর্টেন্ট। অনেক হচ্ছে আমরা ভীত সন্ত্রস্ত থাকি, লাইক ভয় থাকে আমাদের মনে যে আসলে কি আমি বাংলাদেশে যে আমাদের একটা হোম সিকনেস কাজ করে, আমরা জানি আমরা অনেক ইমোশনাল একটা জাতি, আমাদের পারিবারিক অনেক এবং রিলিজিয়াস অনেক ব্যারিয়ার আছে। তো এখানে তো আমাদের তুলনায় কালচারটা ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন এখানে সেলফ ফান্ড বলতে হচ্ছে যেমন 10 ব্লক পানিটা আপনার ব্লক করে আসতে হয়। তো এই টাকাটা কিন্তু আপনি আসার পরে আপনার টাকা আপনি পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে রাখতে হচ্ছে না, লাইক আপনার কিছুই দিতে হইতেছে না। ফর এক্সাম্পল, লাইক আপনি 11,208 ইউরো হচ্ছে আপনি ব্লক করে আসেন। আপনি এখানে আসার পরে এখানে লোকাল ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট খুললেন, তারপরে হচ্ছে ওই আপনার যে অ্যাপস আছে লাইক ফিনটি বা বলেন, তো ওইটার সাথে যদি আপনি লোকাল ব্যাংকের আইভেন যোগ করে দেন, তাহলে হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনার ব্যাংকে পার মান্থ 934 ইউরো করে অটোমেটিক চলে আসবে। তার মানে 1 বছর মেয়াদি আপনার টাকা আপনি কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন, যেটা আপনি বাংলাদেশ থেকে ব্লক করে আসলেন। তার মানে আপনাকে আর টাকা পয়সা নিয়ে টেনশন করতে হইতেছে না। কিন্তু এই 1 বছর কিন্তু আপনি বসে থাকবেন না, ডেফিনেটলি আপনি 1 বছরে কাজ করতেছেন। তো কাজ করার সময় কিন্তু আপনি টাকাও ইনকাম করতেছেন। তার মানে আমাদের একটা ম্যাক্সিমাম টার্গেট থাকে, বা আমি সাজেস্ট করি পার্সোনালি যে আপনার ব্লকের অ্যামাউন্টটা মানে ওভাবে খরচ না করা যায়, আপনি মোটামুটি এখানে টুকিটাকি কাজ করে আপনি যদি আপনার সেভিংসটা রাখতে পারেন, এটা আপনাকে পড়াশোনার জন্য পরবর্তী সময়ের জন্য আপনাকে সাপোর্ট দিবে। কারণ সব সময় কিন্তু আপনি ইনকামই করবেন এরকম কিন্তু সুযোগ অনেক সময় থাকে না। এটা হলে আবার অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, লাইক আপনি পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারবেন না তখন। কারণ আপনাকে একটা টাইম থাকে যে না আপনাকে পড়াশোনা করতে হবে, ইউনিভার্সিটিতে যাইতে হবে, কোর্স গুলোর সময় জানতে হবে। আপনি ক্লাসে না গেলে লেকচার না শুনলে তো আপনি ডেফিনেটলি ধরতে পারবেন না। সো আবার অনেক গ্রুপ ডিসকাশনের বিষয় থাকে। তো এই একাডেমিক কোলাবোরেশনের জন্য আপনি যদি অনেক সময় আপনার কাছে সেভিংস করা কিছু মানি থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তী সেমিস্টারে হয়তো একটা সেমিস্টারে আপনি একটু কাজ করলেন বেশি, একটা সেমিস্টারে একটু কাজ করলেন কম, তো কিন্তু আপনার কোর্সগুলো কিন্তু উঠে যাচ্ছে আপনার র্যান্ডমলি। তাহলে আপনার ডিগ্রিটাও কিন্তু ফ্লেক্সিবল হচ্ছে, আপনার টাকা পয়সা নিয়ে আপনার মানসিক চাপ মানে ব্যাকপ্যাক হইতেছে না। সো এটা আমার একটা বিষয়। আর একটা বিষয় হলো যেটা আপনি বললেন যে কি যেন প্রশ্নটা, লাস্টের কোশ্চেনটা লাস্টের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে সেলফ ফান্ডে যেতে চাইলে কেমন অর্থের প্রয়োজন। হ্যাঁ, এটা অলরেডি বলা হয়েছে এই জিনিসটা, আর কোনো হিডেন চার্জ নাই। আর হচ্ছে গভর্নমেন্ট যে এমবাসি যেটা আপনি ফেস করবেন, সেখানে মনে হয় এটা একটু খরচ বাড়িয়েছে, 7,500 টাকা ছিল, এখন মনে হয় 8,000 সামথিং হয়েছে।
টাকাটা এদিকে আসতে হবে, এর বাইরে আসলে কোনো খরচ নেই। বা সেলফ ফান্ডিং বলতে আর কি, এখানে আসলে আমাদের সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিতে হয়। যেমন এটা ধরেন আমাদের 200 ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। যেমন আমি লাস্ট সেমিস্টারে আমাদের পে করেছি 340 ইউরো ফর এক্সাম্পল, মানে সরি কারেন্ট আপকামিং যে সেমিস্টার। এখানে আমাদের একটা যোগ করা হয়েছে লাইক ডয়েচ ফ্যান্ডিকেন। আপনারা জানেন এখন বর্তমানে জার্মানিতে হচ্ছে অল ওভার দ্য জার্মানি আপনি যে কোনো সিটিতে ট্রাভেল করতে পারবেন ফ্রম এপ্রিল আপনার সেমিস্টার টিকেটের সাথে। আর একটা খরচ অ্যাড করে দিয়েছে এখানে, ট্রান্সপোর্টেশন যে প্রত্যেক সিটি অনুযায়ী যে ট্রান্সপোর্টেশন অথরিটি থাকে ওদের সাথে একটা অ্যাফিলিয়েশন থাকে, তারা হচ্ছে এই খরচটা আমাদের সাথে অ্যাড করে দিয়েছে সেমিস্টার ফির সাথে, যাতে করে আমাদের সেমিস্টার টিকেট দেখাইলেই হচ্ছে কি আমাদের কোনো ট্রেনেই হচ্ছে আমাদের লাইক আইসি বাদেও যে অন্য কোনো ট্রেনে আমাদের ইয়ে হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে লাইক আপনাকে মানে খরচ নিয়ে আর কোনো টেনশন করার দরকার হচ্ছে না। এই 6 মাসে শুধু আপনি 340 ইউরো 45 ইউরো এই টাকাটাই শুধু আপনি পে করতেছেন। তারপর 6 মাসের মধ্যে আপনাকে ইউনিভার্সিটিতে আর কোনো টাকা পয়সা দিতে হবে এরকম টেনশন আপনার আসতেছে না। আলটিমেটলি এই জন্যই বললাম যে এটার মধ্যে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফি, লাইব্রেরি ফি, তারপরে হচ্ছে গভর্নমেন্টের অন্যান্য যে আনুষঙ্গিক যত ফি আছে সবকিছু ইনক্লুডেড থাকে ডিটেলসে। তো আপনি ওখানে লেখাও থাকবে, আপনার ইমেইলে লেখা হবে যে আপনি কি কি খাতে বা ওয়েবসাইটে গেলেও আপনি পাবেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে কি কি খাতে আপনি কোন কোন টাকা ওরা নিচ্ছে, চার্জ করতেছে। সো আলটিমেটলি আপনার আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে অ্যাটলিস্ট টেনশন করার কোনো কিছু নাই। আর যারা মনে করেন ডিসিশন নিতে আছেন যে আপনি বাংলাদেশে এখন ধরেন, আমি রিসেন্ট একটা পোস্ট দেখেছিলাম, এক ভাইয়া লিখেছে যে আমি 55,000 টাকা স্যালারি জব করি, লাইক দ্যাট আমি কোনো একটা জায়গায় দেখেছি যে 55,000 টাকা স্যালারি জব করি, কিন্তু এখন হচ্ছে আসলে সেটেল লাইফও আছে এখন, কিন্তু এটা ছেড়ে এখানে আসাটা কি জার্মানিতে এখন ওনার অফার চলে আসবে রিসেন্টলি, সেক্ষেত্রে আসার আমার কাছে মনে হয় যে আসলে আমরা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি। লাইক ফর এক্সাম্পল আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু আমাদের যে মানে রাজনৈতিক অস্থিরতা বলেন, একাডেমিক সিস্টেম বলেন, বা বর্তমানে যে ইনকাম মানে আছে, অনেকে কিন্তু ইনকামটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ফার্স্ট কান্ট্রি চুজ করে না। ফার্স্ট কান্ট্রি চুজ করার পিছনে অনেকগুলো ব্যাপার থাকে। একটা হচ্ছে আমার অনেক ফিউচার থাকে, লাইক আমাদের বাপ দাদাদের আমলে যখন আমরা চিন্তা করতাম, একটু প্রিভিয়াসলি যদি চিন্তা করি, আমি রিয়েল ফ্যাক্টরটা বলতেছি, এটা খুব বলা দরকার, কারণ জার্মানি থেকে আমার জানার মতে এই 3 বছরে আমি দেখি নাই যে খুব রিয়েল ফ্যাক্টর গুলো নিয়ে কেউ কথা বলছে প্র্যাকটিক্যালি। তো এটা হলো যে লাইক আপনাকে দেখতে হবে আমাদের বাপ দাদাদের আমলে কিন্তু অনেক রিসোর্স ছিল, তাদের বিজনেস মাইন্ড ছিল, রিসোর্স ছিল, তাদের কাছে অডেল সম্পদ ছিল, সম্পত্তি ছিল, তারা একটা আরামায়েশের মধ্যে লাইফ লিড করেছে এবং একাডেমিক বিষয়গুলো নিয়ে এতটা চিন্তা করতে হয় না। তো সেক্ষেত্রে হয়তো আমরা অনায়াসে আজকে আমাদের বাবা মারা আমাদেরকে মানুষ করে এতটুকু পর্যন্ত সাপোর্ট দিয়ে আসতে পেরেছে বিকজ অফ তাদের ইনকাম ছিল, বিকজ অফ তাদের ওইরকম প্রপার্টি ছিল। বাট বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা এখন ইয়াং জেনারেশন, আমরা কিন্তু শুধুমাত্র মানে লাইক এগুলো চিন্তা করতেছি না, অর্থ চিন্তা করতেছি না, চাকরি চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি একটা উন্নত লাইফ, এবং আমরা চিন্তা করতেছি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা সিকিউর লাইফ কোথায় আমরা বিলং করতে পারি, যেখানে হচ্ছে মানে রাজনৈতিক কোনো অস্থিরতা থাকবে না, যেখানে কোনো ধর্মীয় কোলাবলিয়া থাকবে না, অস্থিরতা থাকবে না, যেখানে কোনো সাথে রেষারেষি থাকবে না, এই জিনিসগুলা, বা অ্যাটলিস্ট আমাদের একটা হেলদি লাইফ থাকবে, আমাদের কোনো মানসিক চাপ থাকবে না। চাপ অবশ্যই আছে, এটা ডিফারেন্ট, বাট যে চাপটা নিয়ে আপনি দিন শেষে আপনি মানসিক শান্তিতে থাকবেন সেটা আপনার নেওয়া উচিত। আমি মনে করি সেই ক্ষেত্রে জার্মানি ডেফিনেটলি ইজ এ গুড চয়েস, এবং আপনি আস্তে আস্তে আপনার ফ্যামিলি পার্সনদেরকে আপনি নিয়ে আসতে পারতেছেন। তো যেটার জন্য আমাদের হোম সিকনেস কাজ করে, এখান থেকে আমরা প্রবাসে যারা থাকি তারা নর্মালি আমরা ফ্যামিলিকে, আমাদের দেশের কালচারকে অনেক মিস করি, এটা সত্য। বাট একটা সময় পরে কিন্তু আপনি দেখবেন যে যখন আপনার ভাই বোন আপনারা এখানে চলে আসছে, আপনার ফ্যামিলি হয়েছে, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এখানেও কিন্তু আপনি আপনার দেশের ফিলিংসটা কিন্তু মানে যতটুকু হোক একটা পরিবেশে চলে আসবে। আমি এই ক্ষেত্রে মনে করি জার্মানি আপনার সিদ্ধান্ত নিতে পারেন লিভিং কস্ট নিয়ে বা এইগুলো নিয়ে চিন্তা করতে। তবে প্রথমে আসার পরে অনেক স্ট্রাগল করতে হবে, এটা ট্রু, অনেক স্ট্রাগল করতে হবে, বাট আপনাকে ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে ভালো, তাহলে এই দেশে স্ট্রাগলিং এর পরিমাণটা আপনার 100%-এর মধ্যে 95% কমে যাবে, এটা আমি 100% গ্যারান্টি বলতে পারি। ঠিক আছে, যারা বলে যে ল্যাঙ্গুয়েজ দরকার নেই তারা হচ্ছে ওই যে লেচকাটা শোনার মতো আর কি গল্প শোনাবে আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমরা পরবর্তী প্রশ্ন যদি যাই, ভিসা প্রসেসিং এর পুরো প্রক্রিয়া এবং ভিসা পেতে বর্তমানে কেমন সময় লাগে? এই যে পুরো প্রক্রিয়া জার্মানি, আগে বলেছি জার্মানিতে ভিসা প্রক্রিয়া হচ্ছে 3টা স্টেপে কাজ করে। জার্মানি হচ্ছে 3টা স্টেপে কাজ করে। একটা স্টেপ হচ্ছে একটা স্লটের জন্য অ্যাপ্লিকেশন করা, প্রথমে ওদের ওয়েবসাইট থেকে ডি লং ভিসায় যাওয়ার পরে লং টার্ম ভিসাতে আপনি একটা স্লটের জন্য অ্যাপ্লাই করলেন আপনার ডাটা তথ্য দিয়ে, তারপরে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন ফিডব্যাক ইমেলে। রেফারেন্সটা 19 মাসের একটা ওয়েটিং পিরিয়ড আছে, তো আপনাকে ওখানেও লেখা থাকবে। তো আপনাকে নেক্সট 19 মাস পরে হচ্ছে আপনি তাদের
পরবর্তী কল পেতে পারেন। সেই 19 মাসের সময় আপনি কোন ইনটেকে বিলং করবেন, কোন ইনটেককে আপনি টার্গেট করতেছেন, সেটাকে বেস করে হচ্ছে আপনার আগে থেকে অফার লেটার আপনার ম্যানেজ করতে হবে। এখন কেউ যদি সুযোগ থাকে এরকম ইউনিভার্সিটি চুজ করেন যেটা হচ্ছে ডেফার করা যায়, লাইক অনেক ক্ষেত্রে আছে, ফর এক্সাম্পল আপনি অফার লেটার পাইলেন ইন্টারে, কিন্তু এম্বাসি কোনো কারণে আপনাকে ডাকলো না সেই 19 মাস পরে, কিন্তু ইউনিভার্সিটি বলতেছে যে প্রবলেমগুলো এখন রিসেন্টলি হচ্ছে, আমাদের সময় কম বেশি ছিল, ইউনিভার্সিটি বলতেছে যে তুমি যদি এই ডেডলাইনের ভিতরে না আসতে পারো, আমাদের ক্লাস হচ্ছে অনলাইনে নাই, ইন পার্সন হবে, এবং তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড না করো তাহলে তোমাকে আমরা ভর্তি করাবো না বা তোমাদের ভর্তি বাতিল করে দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এত কিছু করার পরে কিন্তু আপনার অফার লেটার ম্যানেজ হলো না, এবং এর এক সপ্তাহ পরে দেখলাম আপনি ডক সাবমিশন মেইল পাইলেন, তার মানে আপনার কাছে অফার লেটার নাই। সো আপনার কিন্তু এই সময়টাই আপনার নষ্ট হয়ে গেল, আপনার ড্রিমটা নষ্ট হয়ে গেল, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এই টাইমটাতে। সো আমি বলবো একটা সেমিস্টার আগে থেকে আপনার অ্যাপ্লাই করা, লাইক হচ্ছে 19 মাসের আগে কিন্তু উইন্টার পাচ্ছেন, তারও আগে কি আছে সামার, তার মানে ওই সামার থেকে আপনি টার্গেট করেন যে আমি ওই সামার থেকে করি, কিন্তু কোন ধরনের ইউনিভার্সিটি, এটা হচ্ছে ডেফার করা যায়, যে আমি এই সেমিস্টারে আপনি যে অফার লেটার পান তাহলে আপনি ওদেরকে মেল করে বলতে পারেন যে আমার অফার লেটারটা ডিফার করা, তার মানে এই সেমিস্টারে আপনি ভর্তি না হয়ে পরবর্তী সেমিস্টারে আপনি ভর্তি হতে পারতেছেন আর কি। তো তখন হচ্ছে কি হলো যে আপনার উইন্টার সময় আপনার অফার লেটার থাকলো, ডিফারকৃত যে অফার লেটারটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনি এম্বাসি ফেস করে কিন্তু আপনি এখানে চলে আসতে পারতেছেন, তার মানে আপনার মানে সেমিস্টারও কিন্তু লস হচ্ছে না, একবার সেম টাইম হচ্ছে আপনার লাইক, এবং উইন্টারে তো আপনি অ্যাপ্লাই করতেছেন ডেফিনেটলি, সো উইন্টারের মতো এরকম যত বেশি ডিফার করা যায় ওরকম ইউনিভার্সিটি চুজ করেন ফার্স্ট প্রায়োরিটি। পাশাপাশি হচ্ছে অফার লেটার রাখা যায়, আমি বলবো যে কোন ইউনিভার্সিটি আপনাকে কোন টাইমে কিভাবে সাপোর্ট করবে এটা কিন্তু বলা যাচ্ছে না, দ্যাট মিনস আপনি আগে জানেন যে কোন ইউনিভার্সিটি আপনাকে কোন ভাবে কোলাবরেট করতেছে, কারণ এম্বাসির সাথে ইউনিভার্সিটির কোনো সমন্বয় নাই বর্তমানে, দুই মিনিস্ট্রি, কিন্তু এখানে কেউ কাউকে পরোয়া করতেছে না। তখন দেখা গেল এম্বাসি থেকে হুট করে বললো যে আপনাকে লেট অ্যারাইভাল লেটার লাগবে, আমাদের সময় দিতে হয়েছে লেট অ্যারাইভাল লেটার, লাইক হচ্ছে অনেকে লেট অ্যারাইভাল লেটার মানে হচ্ছে যে আমি পরবর্তীতে আসলেও জার্মানিতে মানে ওই ইউনিভার্সিটির কোনো সমস্যা নাই, ঠিক আছে, এরকম একটা লেটার আপনার দরকার এম্বাসি চাইছে, তার মানে এম্বাসি দরকার হলো যে আপনি ওরা চাচ্ছে যে প্রুফ হিসেবে যে আপনি ইউনিভার্সিটি আপনাকে ওয়েলকাম করতেছে, আপনি যদি কয়েক মাস পরে যান তারপরেও ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছেন, বা এক্সামের আগেও যদি কোনোভাবে ওইখানে রিচ করতে পারেন জার্মানিতে, আপনি এক্সামে পার্টিসিপেট করবেন ফর এক্সাম্পল, এরকম মনোভাবও যদি আপনি পোস্ট করতে পারেন তাহলেও কিন্তু আপনার অনেকটা সাপোর্টিভ হচ্ছে আমি মনে করি আর কি। তো এই জিনিসগুলো আপনার ফলো রেখে খুব এরকম এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, আপনি এগুলাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যদি আপনি অ্যাপ্লিকেশন গুলা করেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি গুলো চুজ করেন তাহলে হচ্ছে আপনার সাকসেস রেট অনেক বেড়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এম্বাসি যখন আপনার ডাকুক 2-4 মাস পরেও যদিও ডাকে কোনো কারণে তাহলেও প্রবলেম হলো না, কোনো কারণে যদি ইমার্জেন্সি কেসে এম্বাসি হুট করে দেখলেন যে অনেক অ্যাপ্লিকেশন প্রসেস বুস্ট আপ করে দিল, অনেক ডকুমেন্ট সাবমিশন মেল দিচ্ছে, বা অনেক ফাস্টিং হয়ে 19 মাসের ওয়েটিং পিরিয়ড দেখা গেল যে আপনার এটা 12-13 মাসে 14 মাসে চলে আসলো, তার মানে কিন্তু আপনি ওই যে বললাম যে এটা আগের একটা সেমিস্টার আপনার অফার লেটার আছে, তার মানে ওটা কিন্তু দিয়ে আপনি সাপোর্ট করতে পারতেছেন। সো এই ট্রিক্সটা আপনি কাজে লাগাইলে আশা করি মানে ফেলার হবেন না। আর এখানে অ্যাপ্লিকেশনের যে খরচটা এটাই হচ্ছে এখানে মেইন খরচ, এখানে ইনভেস্ট করতে কার্পণ্য করবেন না, এটা আমি সবাইকে বলি, এখানে ইনভেস্ট করতে কার্পণ্য করবেন না, অ্যাপ্লিকেশন করেন, অনেক ইউনিভার্সিটি লিস্ট আউট করেন, আপনি দেখেন কোন ইউনিভার্সিটির সাথে কথা বলেন, আপনার যে কোয়ারিজ গুলো আছে এগুলো আপনি ডাইরেক্ট তাদেরকে ইন্টারন্যাশনাল অফিসে মেইল করেন, মাস্টার্স অফিসে মেইল করেন, যে অ্যাডমিশন অফিস আছে ওখানে মেইল করেন, বলে ওরাই আপনাকে কোলাবোরেট করবে, ওরা যথেষ্ট, আপনাকে আজকে মেইল করলে আপনাকে কালকে রিপ্লাই দিবে, বা 2-4 দিন হয়তো বা 1-2 দিন সময় নিতে পারে। আর এখানে ওয়ার্কিং টাইম থাকে হচ্ছে ধরেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, শনি রবিবার হচ্ছে এদের উইকেন্ড থাকে, নরমালি উইকেন্ডের সময় আপনার রিপ্লাই পাবেন না, সোম থেকে শুক্রবার পাবেন। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি কোলাবরেট করেন। আর যদি কোনো কারণে ইমার্জেন্সি কেস হয়, যদি আপনার জার্মানিতে এরকম কারো রিচেবল পারসন থাকে, মনে হয় যে সে আপনার ইউনিভার্সিটি আপনার হয়ে কথা বলার সুযোগ আছে, আপনি কল দিয়ে তার সাথে কথা বলতে পারেন। ইমার্জেন্সি কেস ধরেন আপনি একটা ডক সাবমিশনের মেইল পাইলেন আপনার শুক্রবার ফর এক্সাম্পল, তখন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হলে এমন একটা লেটার আপনার দরকার হলো ইউনিভার্সিটি থেকে, যেটা হচ্ছে আপনি তাদেরকে মেইল করলে আপনি অ্যান্সারটা যে ওই দিনই পাচ্ছেন এটা কিন্তু আপনি নিশ্চিত না। তো সেই ক্ষেত্রে আপনার যদি কারোর পরিচিত থাকে ফর এক্সাম্পল, তাহলে জার্মানিতে আপনার সে যদি ইউনিভার্সিটিতে ফোন দিয়ে বলে যে আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, তার পরিচয় দিয়ে বলে, তখন তারা এটা ইজিলি দেখে, কারণ তারা দেখে যে আপনি জার্মান নাম্বার থেকে কল দিয়েছেন, তখন হচ্ছে আপনার হয়ে সেই ইনফরমেশন গুলো দিলে ওরকম একটা লেটার ইমার্জেন্সি দরকার হচ্ছে আপনাকে কাইন্ডলি ওকে হেল্প করতে পারবেন না, তখন উইথিন অফিসিয়াল টাইম মানে তাদের অফিস আওয়ারের মধ্যে তখন আপনি ওই ডকুমেন্টস গুলো কালেক্ট করার সুযোগ থাকে, ইজিলি আপনি পাচ্ছেন আর কি।
তা না হলে হয়তো বা 2-4 দিন দেরি হয়ে যাচ্ছে, তখন এম্বাসি যদি সময়টা আপনারই হয়ে যায় তখন আপনি অনেক পিছিয়ে পড়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে একটু এখানে একটা ক্রুশিয়াল ফ্যাক্ট। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা প্রশ্ন করছেন তারা প্রশ্নগুলো দিয়ে রাখতে পারেন, আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষে আপনাদেরকে আমরা প্রশ্ন করবো আর কি। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভাইয়া, জার্মানিতে কি সাবজেক্ট সুইচ করে পড়াশোনা এবং ক্যারিয়ার গড়া যায়? ইয়েস, ডেফিনেটলি জার্মানিতে সাবজেক্ট সুইচ করে পড়াশোনা এবং ক্যারিয়ার করা যায়, কিন্তু একটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে যদি কারোর ব্যাচেলর কমপ্লিট থাকে, আমি কথাটা আবারও বলতেছি যে বাংলাদেশ থেকে যদি ব্যাচেলর কমপ্লিট, ধরেন আপনি বাংলাদেশে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর কমপ্লিট করলেন, তার মানে আপনার বেস কিন্তু কম্পিউটার সায়েন্স। এখানে জার্মানিতে স্পেসিফিক মানে অনেক ক্ষেত্রে স্পেসিফিক, কিন্তু আপনি যদি ব্যাচেলরের স্টার্টিং হচ্ছে ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, আমি আপনাকে সায়েন্স কমার্স আর্ট যে বুঝাই, মানে সায়েন্স লাইক বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস তিনটা গ্রুপ। তো সেই ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোর্সগুলো সাবজেক্টগুলো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তারা সুইচ করতে পারে, ডিপেন্ড করে যে এটা কি রিলেটেড কিনা, মানে ফিজিক্স এর হলে ফিজিক্স রিলেটেড কিনা, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি রিলেটেড কিনা, বায়োলজি হলে বায়োলজি রিলেটেড কিনা, ম্যাথ হলে ম্যাথ রিলেটেড কিনা, বা ম্যাথ ফিজিক্স অতটা সাপোর্টিভ এই ক্ষেত্রে কিনা। ঠিক আবার যদি আমি নন স্ট্যান্ডার্ড ক্ষেত্রে বলি, লাইক হচ্ছে ফর এক্সাম্পল লাইক হচ্ছে সোশ্যাল সায়েন্সের যেমন ইকোনমিক্স বলেন, নর্মালি হচ্ছে এরা একটা ফ্যাকাল্টি ধরে হচ্ছে ল, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ এবং সাইকোলজি, এই 3-4টা ডিপার্টমেন্ট মিলে একটা ফ্যাকাল্টি এরা কাউন্ট করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরেন আপনার রিলেটেড সুযোগ থাকে, ওদের অনেকগুলো কোর্স থাকে, লর কোর্স থাকে, আপনার বিজনেস অফার করতেছে, আবার বিজনেসের সাথে লর একটা কম্বিনেশন থাকে, ম্যানেজমেন্টের সাথে ইকোনমিক্স এর একটা কম্বিনেশন থাকে, এরকম ইকোনমিক্স সাথে বিজনেস সাবজেক্ট গুলোর একটা কম্বিনেশন থাকে, ফাইন্যান্সের সাথে কম্বিনেশন থাকে। তো আমি বলবো যে যাদের হচ্ছে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে এদের ক্ষেত্রে স্পেসিফিক কোর্স দেওয়া থাকে। ধরেন কেউ ইকোনমিক্স এ পড়াশোনা করলো, ব্যাচেলর করলো, এখন কেউ হচ্ছে ম্যানেজমেন্টের কোনো কোর্সে অ্যাপ্লাই করবে মাস্টার্সে, অথবা ফাইন্যান্সে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করবে। তো সেই ক্ষেত্রে ফাইন্যান্স ইকোনমিক্স থেকে যাইতে গেলে বা ফাইন্যান্সে যেতে গেলে ফাইন্যান্সের হয়তো বা বেসিক দু একটা সাবজেক্ট কি রিকোয়ারমেন্টসে লেখা থাকে যে এটা কি এত ক্রেডিট, 12 ক্রেডিট বা 18 ক্রেডিট কি আপনার এই সাবজেক্টটা আছে কিনা। এখন ইকোনমিক্স এর জন্য কেউ অ্যাপ্লাই করতে গেলে অন্যান্য সাবজেক্ট থেকে, বিজনেসের অন্যান্য সাবজেক্ট থেকে কেউ কাউকে জিজ্ঞেস করবে যে মাইক্রো ইকোনমিক্স আছে কিনা, ইকোনোমেট্রিক্স আছে কিনা, ম্যাক্রো ইকোনমিক্স আছে কিনা, বা লাইক হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আছে বা স্ট্যাটিস্টিক্স আছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে কোর্সগুলা আপনাকে আগে জিজ্ঞেস করে যে আছে কিনা। ফর এক্সাম্পল ডিপেন্ড করে হয়তো 2টা বা একটা কোর্স থাকে, এরকম 6 ক্রেডিট 12 ক্রেডিট এরকম লেখা থাকে। কারো যদি এই জিনিসগুলো আপনারা জানেন, বিজনেস আমাদের বাংলাদেশে যারা বিজনেস অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করে তাদেরও কিন্তু ঠিক সেম এরকম 12 ক্রেডিট বা 18 ক্রেডিট কিন্তু ইকোনমিক্স এর কোর্সও কিন্তু থাকে। তো নর্মালি সেক্ষেত্রে কিন্তু সে অনায়াসে অ্যাপ্লাই করার সময় সুইচ করতে পারতেছে এজ এ ব্যাচেলর ক্যান্ডিডেট অর আইদার ইজ এ মাস্টার্স ক্যান্ডিডেট। সো এটা করা যায়। আর যদি কোনো স্পেসিফিক যদি আপনার জব রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে, ফর এক্সাম্পল জবের এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে স্পেসিফিক মেইল করে বলতে পারেন যে আমি এরকম আছে, সেক্ষেত্রে আমার এলিজিবিলিটি কতটুকু। এরা ডিরেক্টলি বলবে না, কখনো বলে না, বাট হচ্ছে আপনি অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটি সামহাউ হয়েও যেতে পারে। বাট নর্মালি আপনি ক্যারিয়ার সুইচ করতে পারেন, কারণ যেমন যেমন বললাম, যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ ফর এক্সাম্পল। এখন আমাকে একটু প্রশ্ন করেন যে ডেভেলপমেন্ট স্টাডিজের সাথে ইকোনমিক্স এর কি রিলেশন। The development studies is a quite different thing. So like এখানে ইকোনমিক্স এর সাথে কেমন, হ্যাঁ রিলেটেড সবকিছু, আবার সাইকোলজি ইজ কোয়াইট ডিফারেন্ট থিং। সাইকোলজির সাথে ইকোনমিক্স এর রিলেশন, তাহলে ডেফিনেটলি এই ফ্যাকাল্টি যেটা বললাম এর একটা ফ্যাকাল্টি এখান থেকে সুইচ করা যায় এই স্টুডেন্টগুলো। কিন্তু স্পেসিফিক 2-3টা বেসিক কোর্স থাকে। কেউ সাইকোলজিতে গেলে সাইকোলজির প্রথম মানে বেসমেন্ট কিছু কোর্স আছে কিনা ইকোনমিক্স স্টুডেন্টদের জন্য, আবার ইকোনমিক্স থেকে কেউ মানে লাইক অ্যাকাউন্ট মানে বিজনেসে কেউ অ্যাপ্লাই করতে গেলে বিজনেসে এরকম একটা কোর্স, ফাইন্যান্সের কোর্স, অ্যাকাউন্টিং কন্ট্রোলিং কোর্স, বা ফর এক্সাম্পল হচ্ছে কি বলে এটাকে ম্যানেজমেন্টের কোনো কোর্স আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে মানে দেখতে চাইবে। তো এরকম যদি 18 ক্রেডিট 12 ক্রেডিট থাকে তাহলে সামহাউ সুইচ করা পসিবিলিটি থাকে আর কি। কারণ আমি এজ ইকোনমিক্স স্টুডেন্ট, আমি আমার সময় আমি সাতক্ষীরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, মনে পড়ে আমার ঢাকা ইউনিভার্সিটি অফার লেটার ছিল। তো তখন আমি ডেভেলপমেন্ট স্টাডিজে আমি অফার লেটার পাই। তো তারপরে যারা পিওর ইকোনমিক্স থাকে তাদের অনেক ক্ষেত্রে সুযোগ থাকে বিজনেসের অন্যান্য সাবজেক্টগুলো পাওয়া, এবং যেমন ফাইন্যান্সের থাকে ইকোনমিক্স ফাইন্যান্স বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা এই রিলেটেড কিছু স্পেসিফিক রিসার্চ বেসড কোর্সও থাকে, এগুলো তো সম্ভব। আর জার্মানিতে একটা জিনিস দেখবেন, বিএ, এমএ
বিএসসি, এমএসসি এরকম থাকে। লাইক হচ্ছে এমএসসি, বিএসসি যখন লেখা থাকবে এটা নর্মালি হচ্ছে যাদের পিওর ব্যাকগ্রাউন্ড থাকে, ওই স্পেসিফিক সাবজেক্ট যাদের পিওর ব্যাকগ্রাউন্ড থাকে সেই ক্ষেত্রে অনেকটা ইজি হয়। আর পিওর ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে যখন বিএ এমএ থাকে তার মানে হচ্ছে এই ডিগ্রিগুলো হয় কি মানে কম্বিনেশন থাকে, অনেক ডিপার্টমেন্টের সাথে কম্বিনেশন থাকে। সো ওই ক্রস কানেকশনের ক্ষেত্রেই যে কথাটা বললাম যে রিকোয়ারমেন্ট কোর্স যদি আপনার থেকে থাকে 2-3টা কোর্স 18 ক্রেডিট বা 12 ক্রেডিট, সেক্ষেত্রে আপনার সুযোগ আছে আর কি যে আপনার অফার লেটার পাওয়া। তো আপনি চাইলে আপনি মোটামুটি মুভ করতে পারবেন। আর এখানে আসার পরে আপনার আফটার গ্রাজুয়েশন যদি আপনি পড়াশোনার পরে আপনার প্রিভিয়াস কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে, ধরেন আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি কিন্তু আমার সেলসে বা মার্কেটিং এ ধরেন আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, বা বাংলাদেশে 4-5 বছর ধরেন আমার চাকরির এক্সপিরিয়েন্স ছিল মার্কেটিং এ, ডেফিনেটলি আপনি চাইলে এখানে মার্কেটিং রিলেটেড বা বিজনেস রিলেটেড বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন পরবর্তীতে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্যারিয়ার। সো ল্যাঙ্গুয়েজ আপনার B1 বা B2 লেভেল পর্যন্ত লাগবে। সো আলটিমেটলি এবং যদি সফটওয়্যার নলেজ থাকে এটা আপনাকে সাপোর্ট করবে। তো ক্যারিয়ারের জন্য আসলে কোনো ইস্যু হয় না, পড়াশোনাটা শেষ করতে পারলে আপনার জবের অপরচুনিটি হিউজ। জার্মানিতে জবের অপরচুনিটি, জব নিয়ে কখনো টেনশন করতে হয় না, একটু সময় লাগে কারো আগে পরে হয়ে যাবে, বাট যাদের হচ্ছে না তাদের মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজে আমাদের গ্যাপ আছে অথবা আমাদের তাদের সাথে কিছু স্কিলসগত কিছু গ্যাপ আছে, সেটা আমরা ফিল আপ করে যদি ড্রাইভ করি ইনশাল্লাহ টুডে টুমরো হবে, এবং অনেকেরই হচ্ছে এই আর কি। কিন্তু আশাহত হওয়া যাবে না, আপনাকে অলওয়েজ কিপ ট্রাইং, কিপ ট্রাইং। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন খুবই ধৈর্য সহকারে আমাদেরকে হায়ার স্টাডি পার্টটা সম্পূর্ণ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন শিফট করব জব এন্ড ক্যারিয়ার পার্টে। আমার কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা থাকবে যে জার্মানিতে জব সেক্টরগুলোতে কোন সাবজেক্টগুলো ডিমান্ড সবচেয়ে বেশি থাকে? আচ্ছা, এখানে জার্মানিতে হলো, শুনেন, জার্মানিতে যদি যে কোনো একটা ডিপার্টমেন্ট যদি অ্যাপ্লাই মানে থাকে, তার মানে তারা জবের অপরচুনিটি রেখে হচ্ছে তারা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টিটা খুলেছে। এরকম না আমাদের দেশের মতো যে আমরা হচ্ছে লাইক পড়াশোনা করতেছি হচ্ছে সায়েন্সের সাবজেক্টে কিন্তু জব করতেছি কমার্স আর্টসের সাবজেক্টে। ইটস নট লাইক দ্যাট। এখানে যে কোনো একটা সাবজেক্ট আছে মানে হচ্ছে ওদের কোনো না কোনো ক্যারিয়ার আপনার খোলা আছে। এখন সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। ওদের জবের বোর্ড গুলো আছে, জব বোর্ড বা ওয়েব পোর্টাল গুলো আছে। যেমন আমি কিছু মানে পোর্টালের নাম যদি বলি, নর্মালি যেমন স্টেপস্টোন আছে, ইনডিড আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, আরো কিছু মানে ফেমাস কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনি আবার ইউনিভার্সিটির যে বিবি থাকে আর কি, ইউনিভার্সিটিরও স্পেসিফিক জব সাইট থাকে, তো ওইগুলোতে আপনি সার্চ করতে পারেন। তারপরে হচ্ছে ওইখান থেকে আপনি রিকোয়ারমেন্টস গুলো দেখতে পারেন যে আসলে ওদের কি কি চাচ্ছে, মানে ওদের রিকোয়ারমেন্ট গুলো কি। এবং আমি পার্সোনালি এখন সাজেস্ট করি যারা যারা লিসেনার শুনতেছেন, আপনারা এখন থেকে হচ্ছে ওই জার্মানির ওই ওয়েবসাইট গুলাতে গিয়ে গিয়ে আপনি দেখতে পারেন যে তাদের জবের জন্য কি কি রিকোয়ারমেন্টস গুলা আসলে তারা চাচ্ছে। তো সেটা যদি আপনি এখন থেকে দেখেন, আমরা কিন্তু এখানে এখন চলে আসছি অলরেডি, আমরা অনেক সময় পার করে ফেলেছি, আমাদের এখন আসলে সুযোগটা হয় না। কিন্তু আপনারা এখন থেকে দেখতে পাচ্ছেন যে যারা আসেন নাই বা প্ল্যান করতেছেন 2 বছর পরে আসবেন, যে ওকে তাদের রিকোয়ারমেন্টস গুলো এই, তাহলে আমি হচ্ছে এই সফটওয়্যার স্কিল গুলা বুস্ট আপ করি। ফর এক্সাম্পল টেকনোলজিক্যাল নলেজ গুলা হচ্ছে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি বলি, যাদের ডাটা নিয়ে কাজ করার ইচ্ছা, এটার অনেক ডিমান্ড এখানে, ডাটা নিয়ে কাজ করে যারা। বেসিক্যালি এটা নট লাইক দ্যাট যে ইঞ্জিনিয়ারিং হতে হবে বা এরকম, এখানে ডাটা সায়েন্স নামে একটা সাবজেক্ট আছে, এটাতে আপনার ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টরা হচ্ছে অনেকে আসতে পারে। তো আমি মনে করি এটা অনেক ডিমান্ড আছে, এবং যারা টেকনোলজিক্যাল নলেজে ভালো তাদের জন্য আপনার জবের অপরচুনিটি অভাব হয় না। আর আদারওয়াইজ বিজনেস বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য ল্যাঙ্গুয়েজটা জানা থাকা লাগবে। ল্যাঙ্গুয়েজ ছাড়া যেহেতু আপনাদের পাবলিক কমিউনিকেশন লাগে, যেমন ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন আমার দেশের কথা দিয়ে আমি একটা উদাহরণ দেই। আমার দেশে একটা ফরেনার আসলো, এখন বাংলাদেশকে চিন্তা করেন লাইক জার্মানি, আর জার্মানিকে চিন্তা করেন লাইক বাংলাদেশ ফর এক্সাম্পল। আমার দেশে কেউ একজন ফরেনার আসলো, একটা ব্যাংকে গেল, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে। তারপরে আপনি ব্যাংকের অফিসারের সাথে, আমাদের দেশে যেহেতু আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমরা বাংলাকে রেসপেক্ট করি, সবাই সবার দেশের ভাষাকে রেসপেক্ট করে, কিন্তু ওই সময় কিন্তু আপনি কথা বলতে গেলে কিন্তু আমি কিভাবে বুঝাবো আপনাকে, আমার তো ভাষা অন্য দেশের ভাষা আমার সাথে ইনক্লুডেড না, তাহলে আপনার তো আমার কমিউনিকেশনের দরকার হবে, কোলাবোরেশনের দরকার হবে। আর বিজনেস ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো হচ্ছে একটা পাবলিক কমিউনিকেশনের অনেক ব্যাপার থাকে। তো পাবলিক কমিউনিকেশনটা কি, আপনার পাবলিক যারা আছে তারা হচ্ছে জার্মান, মোস্টলি জার্মান, এবং ইন্টারন্যাশনাল যারা আছে তারাও শুরু থেকে ভাষার প্রতি যে ইয়ে আছে, এই জন্য শুরু থেকে হচ্ছে জার্মান ভাষায় তাদের এফিসিয়েন্ট থাকে। তো আপনারা কিন্তু আলটিমেটলি জার্মান ভাষায় কথা বলতে হবে।
তো এই জন্যই হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আপনি জার্মান ভাষার যতটুকু ভালো স্কিল বুস্ট আপ করে আসতে পারেন বা এখানে আসার পরে অনেকে করেন, তো সেই ক্ষেত্রে আপনার জবের অপরচুনিটি তত বেড়ে যাবে। ডেফিনেটলি তখন জব আছে, জবের অভাব নাই এখানে। একটা সময় পরে এরকম মনে হবে যে আপনার ডিগ্রিও কিছু না, আমার ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আমার জব হচ্ছে। আপনার যদি বাংলাদেশের প্রিভিয়াস জবের স্কিল থাকে এবং ল্যাঙ্গুয়েজ জানা থাকে, আপনার হচ্ছে। আপনার কাকে বলতে হবে, যে মোটিভেট করতে হবে যে ওকে আমি তোমার কোম্পানির জন্য এই পজিশনের জন্য আমি পারফেক্ট, আমার এই সবকিছু আছে, তাহলেই কেবল ওই কোম্পানি কিংবা আপনাকে হায়ার করবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি। আর এখানে অনেক ইন্টার্নের সুযোগ আছে, ইন্টার্নশিপের সুযোগ আছে, ওয়ার্ক স্টুডেন্টের সুযোগ আছে। স্টুডেন্ট অবস্থায় যদি কেউ ওয়ার্ক স্টুডেন্ট বেশি বেশি করতে পারে বা ইন্টার্নশিপে যদি সুযোগ নিতে পারে, তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা ক্যারিয়ার স্টার্টিং পয়েন্ট। এখানে জার্মানিতে ক্যারিয়ার স্টার্ট করাটা ডিফিকাল্ট, বাট একবার যদি কেউ গ্র্যাব করতে পারে, তাহলে পরবর্তীতে তার আসলে পিছনে ফিরে তাকাতে হয় না। ইটস রিয়েলিটি, হার্ডস রিয়েলিটি। আপনি এখানে অজস্র রিজেকশন পাবেন, অজস্র রিজেকশন, মানে রিজেকশন, এবং এটা আপনি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো সুযোগ নেই। আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন করবেন, এবং করলে দেখা গেল যখন আপনার দেখবেন একটা আপনার জব দরকার, একটা আপনি অ্যাপ্লিকেশন করেন থাউজেন্ডস, কোনো অসুবিধা নেই, একবার পেয়ে গেলেন। একবার একটা কোম্পানির সাথে কাজ করলেন, আপনি শিখলেন, আপনাকে শিখাবে অনেক কোম্পানি কি কি ইয়ে আছে। তারপরে 6 মাস 1 বছর যখন আপনি কাজ করলেন একটা কোম্পানির সাথে, কোম্পানি একটা ট্রাস্ট হয়, আপনি যে পারফরমেন্স ভালো থাকে, ওকে ওর স্টাডি, ওকে তোমাকে লেখা থাকে যে ওয়েন ইউ উইল কমপ্লিট ইউর স্টাডি। সো বা তখন হচ্ছে আপনি লেখেন যে ওকে আমি 2025 সালের মার্চ মাসে আমার পড়াশোনা শেষ হবে। তার মানে টার্গেট করে ওকে একে যেহেতু আমি শিখাইছি, তার মানে ওই 2025 সালে যখন ওর গ্রাজুয়েশন কমপ্লিট হবে, ওই ক্যান্ডিডেটটাকে আমার দরকার, যেহেতু আমি তাকে অলরেডি বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে তাকে আমি হায়ার করছি। তার মানে সে আমার কোম্পানি সম্পর্কে সবকিছু অবগত এবং আমাদের সাথে কাজ করছে, তার পারফরমেন্স ভালো। তখন আপনাকে ফুল টাইম জবের অপরচুনিটি সুযোগ থাকে ওই স্পেসিফিক কোম্পানিতে। আর একবার গ্র্যাব করতে পারলে, যেটা বললাম, পরে কোম্পানি সুইচ করলে আপনার স্যালারি বাড়তে থাকে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে নন স্টেম ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা কোন সেক্টরগুলোতে জব পাওয়া যায় এবং জব পাওয়ার সুযোগটা কেমন? আচ্ছা, যেমন হচ্ছে আপনার ধরুন ব্যাংকিং সেক্টর ফর এক্সাম্পল, ব্যাংকিং সেক্টর আছে, তারপরে ইন্স্যুরেন্স সেক্টর আছে। জার্মানিতে অনেক ইন্স্যুরেন্স আছে, প্রাইভেট অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে অনেকের জব আছে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের এনজিও আছে, এনজিও ভিত্তিক প্রজেক্ট আছে। অনেকের আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যদি কোনো সুযোগ কোর্স থাকে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে। অনেকে বাংলাদেশে আমরা জানি অনেকে আমরা প্রজেক্টে কাজ করি, অনেক রকমের প্রজেক্টে কাজ করি। সো যাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, এটা অনেক সাপোর্ট করে জার্মানিতে, কারণ ওরা হচ্ছে প্রজেক্টে অনেক লোক হায়ার করে, স্টুডেন্টদের হায়ার করে বেশি, ঠিক আছে, এবং ইন্টার্নশিপের জন্য হায়ার করে। তারপরে হচ্ছে আপনার ধরেন বিভিন্ন কোম্পানিগুলোতে লাইক হচ্ছে অ্যাসোসিয়েট পদে বা অ্যাসিস্ট্যান্ট পদে অনেক অনেক পজিশন থাকে, ঠিক আছে। মানে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট গুলো আসলে যে কোনো জায়গাতে এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর, এরা সব সেক্টরই মুভ করতে পারে। শুধু আপনার ওই স্পেসিফিক কোনো নলেজ আছে কিনা। আপনি যদি ফাইন্যান্সে জব করে থাকেন ফর এক্সাম্পল, তাহলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো ডেফিনেটলি আছে। এইচআরএ, যদি এইচআরএ কারো কাজ করার ইচ্ছা থাকে বা এইচআরএ কারো এক্সপিরিয়েন্স থাকে, ডেফিনেটলি একটা গুড চয়েস। এখানে এইচআরএ অনেক পজিশন খালি থাকে, তাহলে আপনি এইচআরএ এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আবার বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে এইচআরএ জব পাওয়াটা ইজি, বা অনেক ক্ষেত্রে এইচআরএ জব আমরা করতে পারি। এখানে কিন্তু এইচআরএ জব পাওয়াটা মানে আপনার জন্য অনেক অনেক বড় একটা ব্যাপার আসলে, সত্যি কথা যেটা এখানে এইচআর। তারপরে ধরেন আপনি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি গুলো আছে, ঠিক আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, এজেন্সি আছে, আবার অনেকগুলো আছে থার্ড থার্ড মাধ্যম, মানে এজেন্সি আছে, যে এজেন্সি গুলো হচ্ছে যারা স্টুডেন্টদেরকে কাজ দেয়। ওইসব এজেন্সিতেও কিন্তু অনেক সময় এমপ্লয় মানে রিক্রুটার মানে রিক্রুট করে আর কি স্টুডেন্টদের ক্ষেত্রে, বা লাইক আফটার গ্রাজুয়েশন। তখন ওই পজিশন গুলোতেও অ্যাপ্লাই করতে পারে, লাইক ম্যানেজমেন্টে ম্যানেজার পদে, বা বিভিন্ন যে 5 স্টার হোটেল গুলো আছে বা 4 স্টার হোটেল গুলো আছে, ওইসব হোটেল গুলোতেও দেখা গেছে ম্যানেজার পদে, সুপারভাইজার পদে, বা এরকম বিভিন্ন পজিশন থাকে। ওইগুলোতেও কিন্তু সে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারে, যদি কেউ সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থেকে থাকে এবং তার জার্মান ল্যাঙ্গুয়েজ থাকে আর কি ভালো। সব কথায় কথা হচ্ছে এখানে যে বিষয়টা হচ্ছে, আপনি এনি কাইন্ড অফ সেক্টর লাইক সেলসে যান, মার্কেটিং এ যান, সব জায়গায় আপনি কাজ করার সুযোগ আছে। ইকোনমিক্স বলেন, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বলেন, সবকিছু। কেউ যদি লতে পড়াশোনা করে, তার ডেফিনেটলি ফার্স্ট চয়েস থাকে লয়ার হিসেবে, লাইক ডেফিনেটলি। এখানে জার্মানিতে একটু ডিফিকাল্ট লয়ার, এটার জন্য সুইজারল্যান্ড ইজ এ গুড অপশন। বাট কথা হচ্ছে তারপর খুব স্পেসিফিক আছে। কিন্তু ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড অথবা সোশ্যাল সায়েন্স, লাইক হচ্ছে যারা হলো সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করেছে, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছে, পলিটিক্যাল সায়েন্সের সাথে কিন্তু ইকোনমিক্স এর সমান আছে। যেমন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এখানে একটা কোর্স আছে আপনার পলিটিক্যাল ইকোনমি ডেভেলপমেন্ট, এরকম কিছু একটা আছে, পলিটিক্যাল ইকোনমি
জিপিডি, গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি ডেভেলপমেন্ট কোর্সটার নাম। সো তার মানে হচ্ছে ইকোনমিক্স স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, শুধুমাত্র এরা দেখতে চাই যে তাদের 6 মাসের যদি আপনার মিনিমাম কোনো একটা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে ফর এক্সাম্পল, বা কোনো অর্গানাইজেশনাল এক্সপিরিয়েন্স আছে স্টুডেন্ট অবস্থায়। বিভিন্ন আমরা জানি অনেক অর্গানাইজেশন আমরা করি, ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন করি, বা বিভিন্ন কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে সামহাউ কেউ না কেউ কাজ করেছে, কিন্তু ভালো ওখানে আপনার কোনো সার্টিফিকেশন আপনি তাদেরকে দিতে পারেন, দেখাইতে পারেন, তখন আপনি সুযোগ থাকে আপনার ওই সাবজেক্টে পাওয়া। এবং আইএলটিএস এর স্কোরটা এখানে ম্যাটার করে, আইএলটিএস স্কোরটা একটু বেশি ভালো থাকলে ডেফিনেটলি ইকোনমিক্স থেকে সে সুইচ করে আপনার এই পলিটিক্যাল এই সাবজেক্ট করতে পারে। এখান থেকে করার পরে দেখা গেছে ডিপ্লোমেট বলেন বা লাইক হচ্ছে আদার্স বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইয়েতে আছে, আবার রিসার্চার হিসেবেও আপনি জয়েন করতে পারতেছেন। রিসার্চার হিসেবে আপনি পিএইচডি করার জন্য ফর এক্সাম্পল আপনি মাস্টার্স করার পর আপনি চাইলে আপনি ইউনিভার্সিটিতে যদি ব্যারিয়ার থাকে যে ওকে 5টা বা 6টা সেমিস্টারের ভিতরে যদি কেউ ডিগ্রি কমপ্লিট থাকে, তাহলে সে মাস্টার পিএইচডির জন্য চাইলে অ্যাপ্লাই করতে পারে। তার রেজাল্ট যদি ভালো থাকে, সিজিপিএ যদি ভালো থাকে, মোটামুটি সে চাইলে মানে এখানে পিএইচডি করতে পারে। তো আবার এই তো এবং বিভিন্ন প্রফেসরদের আবার পার্সোনাল অনেক অ্যাসিস্ট্যান্ট দরকার হয়, ওগুলোতেও কাজ করতে পারে, বা বিভিন্ন তাদেরও জানাশোনা অনেক অ্যাফিলিয়েট লিঙ্কস থাকে, ওগুলোতেও কাজ করতে পারে। আর আমি একটা সাজেস্ট করবো যারা লিঙ্কডইন, বাংলাদেশে আমরা একটা জিনিস খুব কমন সেটা হলো আমরা ফেসবুক অনেক ইউজ করি সত্যি কথা বলতে, বাট লিঙ্কডইনে আমাদের অ্যাক্টিভিটিস অনেক কম, এটা প্রফেশনাল একটা সেক্টর। কিন্তু আমার কাছে আসে এটা অনেক মনে হয়েছে যে আমি অনেক ফিল করছি, বা পার্সোনালি লাস্ট টাইম গুলোতে আমি কিছু অ্যাপ্লিকেশন করতেছি, করার ক্ষেত্রে আমার কাছে ফিল হয়েছে যে লিঙ্কডইনে যত বেশি তৎপরতা বেশি, যার দখলতা একটু বেশি, বিভিন্ন স্কিল গুলা যদি আপনি ওখানে আপলোড করেন, ওখানেও অনেকগুলা বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে, বিভিন্ন দেখবেন অনেক গ্রুপ আছে, যে গ্রুপ গুলাতে বিভিন্ন রকমের রিসোর্স আছে। মানে এটা যে কত বড় রিসোর্স জাস্ট ক্যান্ট ইমাজিন, লাইক এখানে বিভিন্ন গ্রুপে আপনার পিডিএফ থাকে, লাইক এই পিডিএফ গুলো আপনি ডাউনলোড করে ওখানে অনেক রিসোর্স আছে, এগুলো আপনি পড়াশোনা করতে পারেন। ওইখানে কিছু বেসিক কোর্স থাকে, লাইক আপনি বাংলাদেশ আরো কিছু মাধ্যম আছে, যেমন উদেমি আছে, কোর্সেরা আছে, ঠিক আছে, এই ধরনের কিছু প্ল্যাটফর্ম থেকে অনেকগুলা শর্ট কিছু কোর্স অফার করে স্পেসিফিক। তো এই কোর্সগুলো যদি আপনারা কেউ পড়েন, স্কিলগুলো বুঝতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় জানুয়ারিতে পরবর্তীতে জব পাওয়ার জন্য আপনাকে সাপোর্ট করবে। এবং লিঙ্কডইনের সাথে আপনার প্রোফাইল করে এখন থেকে লিঙ্কডইনে কিভাবে ভালো একটা প্রোফাইল করা যায়, কিভাবে এটাকে রান করা যায়, এবং ওইখানে কিভাবে বিভিন্ন কোম্পানির এইচআরদের সাথে কানেকশন করা যায়, ঠিক আছে, এগুলো আপনি কানেক্ট করেন, তাদের সাথে কথা বলেন, আপনার ক্যারিয়ার প্রোফাইল নিয়ে কথা বলেন, আপনার ভিশন নিয়ে কথা বলেন, তাদেরকে ইনবক্স করেন, তাদেরকে আপনার রিজিউমি সেভ করেন যে আপনাদের কাছে কোনো ওপেন অ্যাপ্লিকেশন আছে কিনা, ওপেন কোনো পজিশনস খালি আছে কিনা। আমার হচ্ছে ওকে বাংলাদেশ থেকে আমার 5 বছরের এইচআর এর চাকরির এক্সপিরিয়েন্স আছে, এই যে দেখেন এটা, তাহলে আমি এখন আপনার কোম্পানিতে এইচআর হিসেবে অ্যাপ্লাই করতে চাই, বা আমার জন্য আপনার অপরচুনিটি কি। কেউ যদি বাংলাদেশ থেকে ধরেন ভালো স্কিল হাই স্কিল থাকে, হ্যাঁ, মানে পড়াশোনা অনেক আগে শেষ করেছে এবং 5 বছর 10 বছর চাকরি করতেছে ফর এক্সাম্পল, এখন মনে করতেছে সে তার ফ্যামিলি নিয়ে মুভ করবে, সে কিন্তু ডিরেক্ট স্পন্সর হয়েও কিন্তু আসতে পারে। মানে কোম্পানিতে যদি কেউ কোনোভাবে জব ম্যানেজ করতে পারে, তাহলে কিন্তু ওই কোম্পানি কিন্তু তাকে ফুল স্পন্সর করবে, তাকে এখানে জার্মানিতে আনার ক্ষেত্রে। এক্ষেত্রে আইটি ব্যাকগ্রাউন্ডের যাদের, তাদের অনেক বড় একটা সুযোগ থাকে, কারণ বাংলাদেশে এই কোডিং প্রোগ্রামিং এটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম বাংলাদেশ, এবং ভালো একটা চয়েস। থ্যাংক ইউ ভাই। আসলে আমরা লিঙ্কডইনটা খুবই কম ইউজ করি, এবং বাইরে হয়তো দেখা যায় কি লিঙ্কডইনের ইউজটা অনেক বেশি। হ্যাঁ, এখন আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যদের কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে কিছু কথা যদি। আচ্ছা, আমি অনেক বেশি হার্টলি ফিল করি আমার যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে। আমি নর্মালি একটা কথা বলি, সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে অনেকেরই ধরেন কোনোভাবে আমরা আমাদের যে একাডেমিক সিস্টেমটা, আমরা তো অ্যাটলিস্ট এটা বুঝি, যারা পাবলিকে পড়ি তারাও বুঝি, প্রাইভেটে যারা পড়ি তারাও বুঝি, ন্যাশনালে যারা পড়ি তারাও বুঝি, এখন অ্যাটলিস্ট বুঝি। এক সময় হয়তো অনেকভাবে বোঝানো যাইতো, বাট এখন কেউ কাছে এটা ইয়ে করার নয়। অনেকে আছে এটা ডমিনেট করে যে ওকে ও ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার মানে তো ওর মধ্যে কোনো স্কিল নাই। নো, এটা মনে করা উচিত না, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি আসলে বাংলাদেশের মধ্যে আমরা এই বৈষম্যগুলো অনেক করি, বাট কথা হচ্ছে এখানে আসার পরে কিন্তু আসলে ন্যাশনাল কি পাবলিক কি প্রাইভেট কি তারা এটা চিনে না। তারা চিনে হচ্ছে কোন ক্যান্ডিডেটটা পটেনশিয়াল তাদের জন্য, তাদের স্পেসিফিক যে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে সেটা কি আসলে সে ফুলফিল করে কিনা, তাহলেই তাকে হায়ার করবে। তাহলে আমি বলবো যে ভাই আপনারা ন্যাশনালে পড়তেছেন, লাইক আমার জানি যেটা হয়েছিল, আমি কিন্তু আসলে আমি ট্রাই করেছিলাম ডিফেন্সে, লাইক সেনাবাহিনীতে কমিশন অফিসারে আমি ট্রাই করি, আমি 73 বিএম লং কোর্সে।
সো এটা হচ্ছে আমার একটা লং টাইম, এটা আমি আসলে এটা প্রফেশনাল একটা আজকে এটা আমার পার্সোনাল বলবো না, জাস্ট আমি শুধু এতটুকু বলি যে আমার ট্রাই ছিল ওই সেক্টরে, ডিফেন্স নিয়ে আমি এতটা প্যাশনেট ছিলাম, তো যার কারণে হচ্ছে আমার যে পটেনশিয়ালিটি ছিল স্টুডেন্ট অবস্থায় বাংলাদেশে থাকতে, আমি কিন্তু ওইটা আর বুস্ট আপ করতে পারিনি। এটাই মাথায় ছিল যে আমি সেনাবাহিনীর অফিসার হবো, সেনাবাহিনীর অফিসার হবো ফর এক্সাম্পল। তারপরে যখন এটা আমার হয়নি, তখন আমি একটা টাইম হচ্ছে মিন টাইম আমার ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিস ছিল, তারপরে অনেক আশেপাশে অনেক প্রতিকূলতা ছিল, অনেক বেশি ছিল। তো সবকিছু আমি ওভারটেক করে আমি চিন্তা করছি ওকে ন্যাশনাল পাবলিকও ট্রাই করছি কিছু টাইমে, মানে যখন রিজেকশন হয়েছে ইয়ে থেকে আইসিসবি থেকে। তারপরে হচ্ছে আমার হাতে কোচিং এর কোনো অপশন ছিল না। তারপরে হচ্ছে আমি বেসিক্যালি লাইক হচ্ছে আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন শুরু আমি চিন্তা করছি যে ওকে আজকে 4-5 বছর পরে আমাদের অবস্থানটা কি হবে, এটা আমি তখন চিন্তা করার চেষ্টা করছি আর কি, মানে উপলব্ধি করার চেষ্টা করছি। দেখলাম যে পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে না, তারপরে মানি ইনফ্লেশন রেট যেটা এটা দেখলাম যে অনেক বাড়বে। তো এই জিনিসগুলো আমার কাছে তখন ফিল হইতো, তাই আমি চিন্তা করতাম। তো করে করে আমি চিন্তা করছি যে ওকে আমি তখন হার্ডওয়ার্ক করতাম। আমি ঢাকায় যখন ছিলাম তখন লাইক হচ্ছে আমার মনে আছে কিছু একটা হলে বুটেক্সে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি ওসমানী হলে একটা ছোট্ট রুমে থাকতাম একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে। তারপর এখান থেকে গিয়ে আমি পূর্ব নাখাপাড়া লাইক ওখানে শপথে আমি জব করতাম পজ অপারেটরে। তারপর ওইখান থেকে আবার যাইতাম হচ্ছে গ্রিন রোডে গিয়ে ওখানে গিয়ে টিউশন করতাম একটা। তারপর ওইখান থেকে যেতাম জিগাতলা, আমার উইংস লার্নিং সেন্টার ছিল, আমার আইএলটিএস এর কোচিং, তো ওখান থেকে আমি আইএলটিএস এর প্রিপারেশন করি। তারপরে এভাবে করতাম করে তারপরে হচ্ছে আবার ফার্ম গেট হয়ে আবার তেজগাঁ আসতাম। তার মানে একটা বিশাল জার্নি ছিল সারাদিনের ভিতরে, তারা আমার মোটামুটি অনেক স্ট্রাগল করতে হয়েছে। তারপরে আবার আমি চেষ্টা করছি, মানে চেষ্টাটা মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভাই বোনদের জন্য আমার কথাটা হচ্ছে আপনারা এই হতাশা মানে হওয়া যাবে না। যার মানে হচ্ছে একটা প্যাশন্স একটা জায়গা, আপনি দেখেন 19 মাস আপনাকে ওয়েটিং পিরিয়ড দিচ্ছে, তার মানে প্রথমে কিন্তু আপনার ওয়েটিং পিরিয়ড পেয়েছে, আপনার একটা প্যাশন্স আপনাকে ধরতে হবে এখানে, যে আপনাকে প্যাশন্স ইজ অবভিয়াস। তো আপনাকে ধৈর্য ধরা হবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইসলামে যে আমি ধৈর্যকারীর সাথে আছি, আমি সবরকারীর সাথে আছি। এটা আমার আব্বু আমাকে সবসময় ইন্সপায়ার করতে বা বলতো। তো এই জন্য আমি যারা মানে নেক্সট আপকামার আছে তাদেরকে আমি বলবো যে আপনারা ডেফিনেটলি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আপনার জন্য যেটা উচিত, যেটা ভালো, যেটা আপনার জন্য মঙ্গলজনক সেটাই লিখে রেখেছেন এবং সেটাই হবে। আপনি শুধু সেই অনুযায়ী আপনার চেষ্টা থাকতে হবে। তো সেটার জন্য আমি বলবো যে আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলার যারা আসবেন তারা চিন্তা করেন ওকে আমি 25% ব্যাচেলার থেকেও কিন্তু 25% রেট করে কিন্তু অনেকে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখানে আসছে। হ্যাঁ, আপনার সায়েন্স যেমন ফিজিক্সে পড়তো, সরি কেমিস্ট্রিতে পড়তো আমি জানি। তারপরে সে কি করলো এখানে ডেগেনডর্ফ ইউনিভার্সিটিতে এখানে হেলথ ইনফরমেটিক্সে অফার লেটার পাইলো, তারপরে মেকাট্রনিক্স এর মতো সাবজেক্টে অফার লেটার পাইলো। অথচ বাংলাদেশ থেকে পড়তো কি ফিজিক্স কেমিস্ট্রিতে ব্যাচেলারে, কিন্তু সেই অফার লেটার পাইলো কোথায়? মেকাট্রনিক্সে। সে অফার লেটার পাইলো কোথায়? আপনার হচ্ছে লাইক হেলথ ইনফরমেটিক্সে। তারপরে সে অফার লেটার পাইলো কোথায়? যে বায়ো ইঞ্জিনিয়ারিং এ ফর এক্সাম্পল। লাইক হচ্ছে এরকম কিছু আমি দেখলাম যে আপনাকে হচ্ছে রিসোর্স গুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আপনার অফার লেটার অনুযায়ী আপনার রিকোয়ারমেন্টস গুলো যেগুলো আমি এতক্ষণ ডিসকাস করলাম যে হচ্ছে আপনার ইয়েগুলো নিয়ে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি কোনটাতে যেতে যাচ্ছেন। নন স্ট্যান্ডার্ড যারা আছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বা ইকোনমিক্সে তারা হচ্ছে চেষ্টা করেন আপনার আইএলটিএস এর স্কোরটা ভালো করার জন্য কিছু সফটওয়্যার স্কিল ডাটা রিলেটেড বলেন বা যেই সেক্টরে আপনি ভবিষ্যতে পড়তে চান, ইকোনমিক্সে গেলে অ্যাকাউন্টিং এ কাজ করতে গেলে অ্যাকাউন্টিং রিলেটেড কিছু কি কি ধরনের সফটওয়্যার গুলো আমি জানলে আমার অ্যাকাউন্টিং এর কাজ করা সুবিধা হবে, মাইক্রোসফট এক্সেল এর কাজটা অনেক ভালোভাবে শেখা দরকার। তারপরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনি ইয়ে করলেন রিসার্চের যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, বাংলাদেশের রিসার্চের এক্সপেরিয়েন্স গ্যাদার করেন, পাবলিকেশনস আপনার পেপার লিখেন, কিছু পাবলিকেশন কমিউনিকেশন বাড়ান, নিজেরা পেপার পাবলিশ করেন, এগুলো আপনাকে অনেক সাপোর্ট দিবে এখানে অফার লেটার পাওয়ার ক্ষেত্রে। আপনার যখন একটা জার্নাল থাকবে আপনার ওয়েবসাইটে বা পেপার থাকবে, তখন এগুলো যে আপনার অফার লেটার পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। ইভেন দো আপনার গ্রাজুয়েশন আপনাকে এখানে আসার পরে পিএইচডি পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক পরবর্তীতে হেল্প করবে। আরেকটা বিষয় হচ্ছে যে লাইক ব্যাচেলারে যখন আপনি ঠিক এখানে আসার পর এখানে পড়াশোনার সিস্টেমটা কিন্তু রিসার্চ বেসড। তো রিসার্চ বেসড হইতে গেলে আপনি যদি বাংলাদেশ থেকে হচ্ছে লাইক আপনার পেপার সম্পর্কে কিভাবে একটা পেপার লিখতে হয়, রিসার্চ পেপার লিখতে হয়, কিভাবে একটা রিসার্চ পেপার অর্গানাইজড হয়, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকে, এগুলো নিয়ে আপনি স্কিল বুস্ট আপ করেন ভাই। আপনার সময় নষ্ট করবেন না। দেশে থাকলে আমরা ওটা পাল্টা সময় অনেক নষ্ট করি। আমি মনে করি এখন প্রত্যেকটা সময় যারা জার্মানি থেকে আসবেন এই 19টা মাস বা 2 বছর ধরে রাখেন, এই 2টা বছর আপনি খুব হার্ডওয়ার্ক করেন এবং আপনার একটা অর্গানাইজড প্ল্যানিং হচ্ছে আপনাকে একটা গন্তব্যস্থলে আপনাকে পৌঁছাবে, এটা আমি বিলিভ করি। বিকজ আমার আমার যদি বলি আমরা 3 ভাই বোন। তো
তো আমি এখানে আসছি আজকে 3 বছর হয়েছে, এপ্রিলে আমার কমপ্লিটলি 3 বছর হবে। তো মোটামুটি আর 2 বছরের বিষয় এবার হয়েছে, তো তার মানে 5 বছর হয়ে যাবে নেক্সট টাইম। তো আমার মোটামুটি পড়াশোনাটা শেষের পথে আছে, তো চেষ্টা করতেছি নেক্সট টাইমের ভিতরে পড়াশোনাটা গোছানোর জন্য। তো তার ভিতরে ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি ছিল আমার, এখনো আছে, আমি ক্যারি করতেছি। সো দেখা গেল যে আমার বোনদেরকে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি এটা পড়ানোর চেষ্টা করলাম, ওকে আমি আইটি কম্পিউটার সায়েন্সে পড়াশোনার চেষ্টা করাই করাইছি। তারপরে তাকে ল্যাঙ্গুয়েজে শিখিয়ে আমি এখন বিআইএনস পর্যন্ত, বিআইএনস তার কমপ্লিটের পথে, মানে B1 লেভেল আর B1 কমপ্লিটের পথে, তা আগামী জুনে তার B1 পরীক্ষা দিবে, পাশাপাশি 25% গ্রেড কমপ্লিট করতেছে। আমি জানি তার মেয়ে হিসেবে অনেক কষ্ট করতেছে, কিন্তু একটা মেয়ে যদি এত কষ্ট করে, তার জন্য আমি যত যে সম্পলা আমার যে গাইডলাইন গুলো দরকার ছিল তখন আমি পাই নাই। কিন্তু আমার প্রতি কিন্তু আজকে আমার ছোট ভাই বোন, আমার ফ্যামিলির পরবর্তী যত জেনারেশন আসবে সবাই কিন্তু সুযোগ সুবিধাগুলো পাবে। তো বিষয়টা হচ্ছে এরকম একটা প্রপার প্ল্যানিং দরকার হয়, এবং আমরা জানি আমাদের মধ্যেই অনেকের ভালো মানসিকতা আছে, অনেকেরই দুষ্ট মানুষও আছে, দুষ্ট মনও আছে। তো এগুলো একটু বাছাই করে চলতে পারলে আমার কাছে মনে হয় ফরেন লাইফটাও হেলদি হবে, ভালো হবে। ঠিক আছে, কারণ এখানে জার্মানিতে আসতে পারাটাই অনেক বড় কিছু এরকম না, আবার আসার পর এসে করলাম তার মানে যে অনেক বড় কিছু হয়ে গেল সেরকমও না। আমাকে অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং একটা গুড হার্টেড সোল হতে হবে, এটা আমি ফার্স্ট অফ অল সাজেস্ট করি। এবং চেষ্টা করবেন, কোনো সময় আশা হতে হবেন না, আপনার চেষ্টাই কেবল আপনাকে একটা সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে দিবে। আমি জানি আপনি ভেঙে পড়বেন, আপনি মুচড়ে যাবেন, অনেক জায়গায় আপনার মনে হচ্ছে আমি পারতেছি না, না আর হচ্ছে না, আসতে থাক। কিন্তু না, আপনি যদি আবারও চেষ্টা করেন, যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার চেষ্টা করেন, এবং আপনার প্রিভিয়াস লাইফে যদি এরকম কোনো হিট থাকে আপনার ভিতরে, হিট নেওয়ার চেষ্টা করেন। ওকে, আমার লাইফে এরকম কিছু হয়েছে, এরকম আমি হিট নেই, সেই হিট থেকে আপনি চেষ্টা করেন, দেখবেন আপনাকে ডেফিনেটলি আপনার মধ্যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা আমি বলতেছি, কারণ আমার মনে আছে আমার কখনো কখনো আমার একটা সার্কেল ছিল, অনেকের সময় আমার বন্ধুরা অনেক সময় ব্যঙ্গ করেছে, আমি যখন নাকি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়েট করতেছিলাম, অনেকে বলতেছে যে ও ও তো অফার লেটার পাইছে। আমি যখন ফেসবুকে ইয়ে করি তখন বলতেছে যে আমি যখন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড লিখে পোস্ট করি, তার মানে আমি ইউনিভার্সিটি অক্সফোর্ডের স্টুডেন্ট। ঠিক আছে, তো এই কথাটা বলেছিল, তা আমার কাছে জিনিসটা খারাপ লাগলো, কি আমি একটা ভালো কিছু করার চেষ্টা করছি বা হয়েছে, তো ওরা অ্যাপ্রিসিয়েট করা দরকার। অ্যাপ্রিসিয়েট করার বদলে তারা আমাকে মানে বুলিং করতেছে। তো সেখানে আমার কাছে মনে হলো যে ওকে ফাইন, যখন নাকি আমার ভিসা হয়েছে আবার দেখা গেলো পরবর্তীতে এই লোকগুলো কিন্তু আপনার কাছে আবার আসতেছে হেল্পের জন্য। ঠিক আছে, এবং তারা আসছেও বিদেশে, এরকম আপনার এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আমি আবার তাদেরকে করেছিও, এটাও সত্য। আবার সেকেন্ড ইস্যুটা হবে, এখানে আসার পরে দেখবেন আপনি ফরেন আসার পরে আপনি অনেক মানুষদের অনেকভাবে অনেক কিছু করবেন, কিন্তু করতে গিয়ে দেখেন আপনার যেন পটেনশিয়ালিটি নষ্ট না হয়, আপনাকে মানসিকভাবে পটেনশিয়ালিটি নষ্ট না, এটা আপনার খেয়াল রাখতে হবে সবসময়। আর চেষ্টা করবেন মানুষকে হেল্প করতে, যেটুকু আপনি জানেন উজাড় করে দিবেন, আপনার ঠিক রাখতে হবে, পাশাপাশি মানুষকে হেল্প করেন, এবং তারা যেন সঠিক গাইডলাইনটা পায়, না তারা আসে। আপনারা আজকে যা জানলেন তা যেন আরো অনেক মানুষের কাছে এগুলা মেসেজ গুলা পৌঁছে যায়, এবং আপনাদের ছোট যদি আরো কোনো ভালো ভালো তথ্য ভবিষ্যতে উদ্ঘাটন হয় সেগুলো আপনারা নতুন জেনারেশনের কাছে পৌঁছে দিবেন, যাতে করে এই ইনফরমেশন গুলো যেন অ্যাভেলেবল হয়ে যায়। বর্তমান বিশ্বের মধ্যে ডাটা এটা একটা পাওয়ার, যার কাছে যত ডাটা আছে সে হচ্ছে তত বেশি শক্তিশালী। এবং এই ডাটা নিয়ে কিন্তু এখন বর্তমানে আমেরিকা ভার্সেস জার্মানি বলেন বা এদের মধ্যে অনেক বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছে, তাই না? মনস্তাত্ত্বিক যুদ্ধ হচ্ছে, অনেক কিছু যুদ্ধ হচ্ছে। তো জার্মানিতে একটা আইন আছে, এটা একটু বলি সবার জ্ঞাতার্থে, এটা হলো ডাটেনশলুস। মানে হচ্ছে কেউ যদি মানে ডাটা প্রোটেকশন ল যদি কেউ ভঙ্গ করে, সব জায়গায় দেখবেন ডাটা প্রোটেকশন আপনাকে দিকে দেওয়া লাগতেছে, যেকোনো কিছু প্রাইভেসি অনেক ইম্পর্টেন্ট এখানে। তো 5 বছরের জেল, মানুষ মার্ডার করলে 5 বছরের জেল হয় কিনা আমি জানি না জার্মানিতে। তো বিষয়টা হচ্ছে এরকম, বললাম এই কারণে বললাম, এনকারেজ করলাম যে আপনি ডাটা গ্যাদার করেন, যত বেশি নলেজ আপনার তথ্য থাকবে আপনার কাছে তত আপনি সামনে আগে যাবেন, এবং এই তথ্যগুলোই হচ্ছে আপনি নেক্সট জেনারেশনকে দিয়ে দেন, যাতে করে তারা যেন এই সাফারটা না করে, আপনি যে কষ্টটা করছেন তার জন্য নেক্সট জেনারেশনের জন্য মানে স্ট্রাগলিংটা তাদের জন্য কম হয়, তারা যেন অ্যাফোর্ডেবল হয়। আপনি মানুষের দোয়া পাবেন, পাশাপাশি আপনার জন্য ভালো হবে। জি। আর এই তো আমি আমার ফ্যামিলিকে মোটামুটি আমার জানি যেটা বললেন, আমি কষ্ট করেছি, আমার সময় আমার কিছু সাপোর্টিভ কিছু ফ্রেন্ড ছিল যারা আমার আমি কৃতজ্ঞ তাদের প্রতি, তারা আমাকে একটা টাইমে অনেক সাপোর্ট করেছে, ওই টাইমটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ এখনো ফিল করি। আমি অনেক প্ল্যাটফর্মে কথা বলি, তো দেখা গেছে সবসময় লুক ফরওয়ার্ড করেছি সামনের দিকে, যে কিভাবে সামনে আগানো যায়, সামনে আগানো যায়। একটু কষ্ট করতে করতে এখন এই পর্যন্ত এখনো করতেছি, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন আসলে ভালো সামনে কতটুকু লিখে রেখেছেন, বাট আশাহত হইনি। যতটুকু যেভাবে চেয়েছি আল্লাহর কাছে সেভাবেই পেয়েছি, এখনো পর্যন্ত পাচ্ছি, এটা এটা সত্য, এবং মানুষের দোয়া ও রেসপেক্টও আছে।
থ্যাংক ইউ ভাইয়া। আমরা পরবর্তী প্রশ্নে যাব, যাতে নন স্টেম স্টুডেন্টরা ভাইয়া আসলে অনার্স থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের জন্য। আচ্ছা, নন স্টেমদের জন্য আপনার মানে উচ্চশিক্ষা বলতে তো এখন ধরেন আপনার আমরা তো জার্মানি বেসিসে নিয়ে যেটা জার্মানিতে কথা বলতেছি, জার্মানির জন্য বললাম। ধরেন আপনারা হচ্ছে যদি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ট্রাই করেন, ফর এক্সাম্পল একটা গেটওয়ে আছে, সেটা হলো যেহেতু বাংলাদেশে ওয়েটিং পিরিয়ড অনেক বেশি, লাইক হচ্ছে আপনার 19 মাসের একটা ওয়েটিং পিরিয়ড। তো এটার জন্য অনেকেই করতেছি, আমি রিসেন্টলি একটা ছোট ভাইকে অনেক আগে সাজেস্ট করেছিলাম, সেটা হলো মালয়েশিয়াতে অনেকে গিয়েছে, লাইক 6 মাস ওখানে পড়াশোনা করার পরে ফরেনে যদি কোনো দেশে থাকে, ওই দেশে 6 মাস পড়াশোনা থাকার পরে সে চাইলে আসতে পারবে। হ্যাঁ, তো 6 মাস থাকার পরে আপনার দেখা গেছে সে চাইলে আপনার আম, এখানে ওই দেশ থেকে অ্যাপ্লাই করে এবং ওই দেশের এম্বাসি ফেস করে হচ্ছে, মানে জার্মান এম্বাসি ফেস করে জার্মানিতে আসতেছে। তার মানে কিন্তু তার ওয়েটিং পিরিয়ড আর দরকার হচ্ছে না। কেউ ইন্ডিয়াতে হোক, মালয়েশিয়াতে হোক, বা ইউরোপের অন্যান্য কান্ট্রি, যেমন ছোট ছোট কিছু কান্ট্রি আছে, লাইক হচ্ছে আপনার চেক রিপাবলিক আছে। চেক রিপাবলিকে অনেক আইএলটিএস দরকার হয়নি, এখন জানি না লাগে না, বাট হচ্ছে চেক রিপাবলিক আছে, তারপর হচ্ছে পোল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে। নেদারল্যান্ড ইজ রিয়েলি রিয়েলি গুড চয়েস, মানে ইংলিশের জন্য অনেক ভালো, ইংলিশ স্পিকিং অনেক জব আছে। লুক্সেমবুর্গ আছে, লুক্সেমবুর্গে হচ্ছে মানে এটা জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে পশ কান্ট্রির মধ্যে একটা, আমার সৌভাগ্য হয়েছে ভিজিট করার। তো লুক্সেমবুর্গে মানে নন স্ট্যান্ডার্ড জন্য হিউজ অপরচুনিটি, অনেস্টলি সে স্পিকিং, যেটা মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য ফাইন্যান্স ইকোনমি অনেক ইনস্টিটিউট আছে এবং অনেক কিছুর হেডকোয়ার্টার হচ্ছে ওইখানে। তো সেক্ষেত্রে আমি বলবো যে লাইক হচ্ছে ওইসব কান্ট্রিতে যদি কেউ আসে এবং কিছু স্কলারশিপ দেয়, যেমন ধরেন হাঙ্গেরিতে যেমন কি বলে, হাঙ্গেরিতে একটা স্কলারশিপ দেয়, তারপরে হচ্ছে আপনার ফিনল্যান্ডে স্কলারশিপ আছে। এরকম ফিনল্যান্ডে স্কলারশিপ দিয়ে এখন ফান্ডিং দিয়ে নিচ্ছে, কিন্তু ফিনল্যান্ডে এখন আমি যতটুকু জানি জব মার্কেটটা অনেক আহ, অনেক ক্ষীণ, শর্ট। এই জন্য মানুষ হচ্ছে এখন চেষ্টা করতেছে ফিনল্যান্ড থেকে জার্মানিতে মুভ করতে, কিন্তু আলটিমেটলি টার্গেটটা হচ্ছে সবার যারা জার্মানিতে আসতে চায়, তারা যদি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যদি আসে, যেটা আপনি বাংলাদেশে থাকতে 25% ক্রেডিট কমপ্লিট করতেন, সেটাই হচ্ছে আপনি ওই রকম কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে 25% ক্রেডিট কমপ্লিট করবেন। করার পরেও ওখানে আপনার 6 মাসও থাকা, বছর থাকেন, কোনো সমস্যা নাই। পড়াশোনা করার পর ওইখান থেকে অ্যাপ্লাই করে ওইখানকার এম্বাসি ফেস করে চলে আসতেছে। দ্যাট মিনস আপনার ডিপ্রেশনের রেশিও কিন্তু অনেক কমে যাচ্ছে শুরু থেকেই। এখানে শুধু একটা জিনিস হচ্ছে ইয়ে হবে, যেখানে টিউশন ফি যদি থেকে থাকে, সেখানে এই টাকাটুকু হয়তো আপনার খরচ হবে ওই দেশে থাকাকালীন, থাকা খাওয়া বাবদ। সেটা আমি মনে করি অ্যাটলিস্ট ইউকে বা ইউএসএ থেকে বেটার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি মনে করি এটা ভালো। তো ওইখান থেকে তারা আপনি সুইচ করে আপনি জার্মানিতে পরবর্তীতে আসতে পারতেছেন ইজিলি, তখন আপনার ওয়েটিং পিরিয়ড আপনাকে পাচ্ছে না। তো এটা একটা গুড ট্রিক্স আর কি, যারা আসলে মনে করেন যে আমি এত সময় ওয়েট করতে পারবো না, বা আমার সিচুয়েশন বা আমার পারিপার্শ্বিকতা আমাকে সাপোর্ট করতেছে না, সেই জন্য কি তারা চাইলে মালয়েশিয়াতে যেতে পারেন। এখানে 6 মাস করার পরে আপনি চাইলে এখানে আসতে পারেন। দে আর দ্য গুড, রিয়েলি রিয়েলি গুড, ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, ফ্রেন্ডলি কান্ট্রি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা কিছু কমেন্ট দেখবো। কমেন্ট দেখার পর আজকে আমাদের লাইভটা এখানেই শেষ হবে। আমাদের প্রথম দিকে কিছু কমেন্ট ছিল, আহ, আমরা আলিফা সোহাব আপু প্রশ্ন করেছিলেন, জার্মানিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার নিয়ে মাস্টার্স করার কোনো সুযোগ আছে নাকি অন্য সাবজেক্ট চুজ করতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি। থ্যাংক ইউ আপু, এটা একটা ভালো গুড কোয়েশ্চেন। এটাতে আছে, এটাতে হলো আপনার যেমন ইউনিভার্সিটি মারবুগে আছে, তারপরে হানোভার আছে, তারপরে হচ্ছে আপনার হামবুর্গ সাইডে কিছু ইউনিভার্সিটি মনে হয় আছে, আপনি ডাক পোর্টালে দেখতে পারেন। ইংলিশ লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাও এখানে এসে আপনার অনেকেই আছে এখানে পড়তেছে, ইংলিশে মাস্টার্স করতেছে। আমরা যদি বাংলাদেশে ব্যাচেলার কমপ্লিট থাকে, তাহলে এখানে আপনি মাস্টার্স এর জন্য ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার আসতে পারেন। এবং কেউ ব্যাচেলার চাইলে সেম প্রসিডিউর, লাইক 25% কমপ্লিট করে এখানে আসতে পারেন। তো শুরু থেকে এখানে পড়তেছেন। আর আমি ব্যাচেলারে যারা স্টুডেন্ট আছে, আমার কাছে মনে হয়েছে আর কি, ডিপেন্ড করে পার্সন টু পার্সন, তাদের চয়েসের উপরে। যারা ব্যাচেলার আসলে এখানে ভিসার রেশিও মানে অনেক বছর পর্যন্ত আপনার জানি অ্যাটলিস্ট মানসিক চাপ থাকতে হয়, চাপ থাকে না। ব্যাচেলার করার পর আপনার মাস্টার্স এর দরকার হয় না নরমালি। ব্যাচেলার করার ভিতরেই আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, আপনার ডিগ্রিটা কমপ্লিট হলে আপনার জব হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। কারণ এদের ব্যাচেলারটাই এমন ভাবে ক্রিয়েট করা যে ব্যাচেলারটা শেষ করতে পারা মানে হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা বিষয়, এবং ইটস রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট। দেন আপনার লাইফের জব পাওয়াটা অনেক ইজি, কারণ আমরা তো মাস্টার্স করতেছি, তাহলে আমাদের কিন্তু এখন অনেক স্কিল ডেভেলপ করার জন্য আরো সময় দিতে হবে বা দিতে হচ্ছে। আর আপনি ব্যাচেলার থাকতে থাকতে কিন্তু ভিসার রেশিও অনেক বেশি পাচ্ছেন। আর একটা ব্যাচেলারের সময় থাকে যার মধ্যে 3 বছর। সেই জন্যই হচ্ছে আপনি বাংলাদেশে 25% ক্রেডিট কমপ্লিট করেন, তার মানে 1 বছর যোগ হয়, তার মানে কত বছর হলো? 4 বছর। তো সেই জন্য আমি বললাম যে ব্যাচেলারে আসলে
মোটামুটি আপনি একটু কষ্ট হয়, আমি জানি এখানে একটু পড়াশোনা একটু কষ্ট করছি, কিন্তু আশাহত হওয়ার কোনো সুযোগ নাই। আমি অ্যাপ্রিসিয়েট করি, অনেকে না করবে, বাট আমি অ্যাপ্রিসিয়েট করি কেউ ব্যাচেলরে আসতে চান, আসেন। আর তারপর ব্যাচেলর করার পর আপনার জব অ্যাটলিস্ট মাস্টার্সে থাকলেও যদি আপনি 5 বছর থেকে যদি মাস্টার্স কমপ্লিট করতে হয়, তাহলে ব্যাচেলর 5 বছর থেকে করেন, 6 বছর থেকে করেন, তারপর তো আপনার লাইফ সিকিউর, আমি বলবো। সো অ্যাপ্রিসিয়েট করি সবার জন্য আর কি। থ্যাংক ইউ ভাই। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন এমজি সাগর সিং। কোন স্কুলগুলো দেশ থেকে ভালো করে শিখে জার্মানিতে আসলে ভালো হয়, বিস্তারিত যদি বলেন। আচ্ছা, স্কিল অলরেডি অনেক কিছু ডিসকাস করেছি। স্কিল গুলো হচ্ছে আপনি কোন ফিল্ডে আসতে চাচ্ছেন, ফর এক্সাম্পল ওই ফিল্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কিল গুলা কোন কোন স্কিল গুলা বুস্ট আপ করবেন। ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে করেন, লাইক আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং, সো এটা নিয়ে যদি বলি, তো সেক্ষেত্রে হলো লাইক বিজনেস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি সফটওয়্যার নলেজ গুলা যেমন এসএপি, তারপর এসএপিটা ভালোভাবে শিখেন, কারণ জার্মানিতে হচ্ছে লজিস্টিক হচ্ছে একটা বিরাট বড় একটা কন্ট্রিবিউশন জার্মানির জন্য। লজিস্টিকের জব অ্যাভেলেবল, লজিস্টিক ম্যানেজমেন্ট রিলেটেড জব। সো লজিস্টিক কোম্পানিগুলো পুরো জার্মানি বিশ্বের মধ্যে লজিস্টিকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। সো এই জন্য বলবো ওইসব কোম্পানিতে নর্মালি বা অন্যান্য কোম্পানিগুলোতে এসএপি অ্যাপসটা অনেক কিছু লেখা থাকে, এসএপি যদি কেউ জানা থাকে আর কি। তারপরে হচ্ছে আপনার যদি পাইথন শেখা থাকে, জাভা জাভা শেখা থাকে, পাইথনটা শিখেন ভালোভাবে। তারপর আর আছে, আর অ্যাপস আছে, আর স্টুডিও, এটা যদি মানে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে লাগে, এগুলো যদি আপনি মোটামুটি এই সফটওয়্যার গুলো শিখেন, তাহলে আশা করি এখানে। এরপরে যেমন মেশিন লার্নিং আছে, হ্যাঁ মেশিন লার্নিং শিখতে পারেন। তো এই সফটওয়্যার গুলো যদি কারোর জানা থাকে, মানে আমি বলতে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে তাদের সাথে বলতেছি না, তারা তো এগুলো পড়েই, জানালে তাদের পড়তে হয়। কম্পিউটার সায়েন্সের বাইরে যারা স্টুডেন্ট, তারা ইকোনমিক্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, পলিটিক্যাল সায়েন্সে হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডে হোক, তারা শুধু এগুলো যদি ভালো করে করে আসতে পারে, তাদের জন্য একটা ক্যারিয়ার এখানে অপরচুনিটি খুলে যাবে আমি মনে করি। এবং কেউ যদি ফাইন্যান্সে আসতে চায়, তাহলে ফাইন্যান্স রিলেটেড কি কি সফটওয়্যার গুলো আছে, এগুলো একটু টুলস গুলো আপনি সার্চ করেন, লিঙ্কডইনে সার্চ করেন। তারপরে হচ্ছে জিঙ্ক আছে, আপনি জিঙ্ক নামে একটা পোর্টাল আছে, ওইখানে একটা প্রোভাইড করতে পারেন। জার্মানিতে জিঙ্ক অনেক পপুলার। তো ওইগুলাতে গিয়ে আপনি হচ্ছে দেখতে পারেন কি ধরনের কোর্স আছে, উডেমি আছে, কোর্সেরা আছে, এগুলাতে অনেকগুলো কোর্স আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কি কি কোর্স আছে এগুলা করেন। প্রজেক্ট রিলেটেড করতে গেলে যেমন স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন বা বিজনেস বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, হ্যাঁ। তারপরে মানে কিছু সফটওয়্যার টুলস আছে, এগুলো ব্যবহার করে ডাটা কিভাবে অ্যানালাইসিস, কোম্পানির যে অ্যানালাইসিস গুলো আছে, বাজেট কস্টিং করা যায় বা বাজেট কস্ট এগুলো কিভাবে মানে অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে, ইনকাম ডিস্ট্রিবিউট করা যায়, এগুলোর ভিতরে কিভাবে এই সফটওয়্যার গুলো ইউজ হয়, এই জিনিসগুলো আপনি একটু শিখেন, তাহলে আমার কাছে মনে হয় জার্মানিতে এগুলা পরবর্তীতে অনেক হেল্প করবে আর কি আপনাকে, মানে মাস্টারদের জন্য। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে করেছেন আমাদের অদিতি দাস মিঠু। আপু বলেছিলেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে তার প্রুফের জন্য কি সার্টিফিকেটটা কি অবশ্যই দরকার, নাকি সার্টিফিকেট ছাড়াই শুধু ভাষা শিখলেই হবে? আচ্ছা, আপনারা জানেন এটা গুড কোয়েশ্চেন। আমি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দিতে চাই আপনাকে, কারণ হলো সার্টিফিকেশন, আপনি যখন সার্টিফিকেশন থাকে তখন আপনার রিজিউমিতে কিন্তু আপনি সার্টিফিকেশন একটা পয়েন্ট লিখে কিন্তু উল্লেখ করতে পারবেন যে আপনার কি কি ধরনের সার্টিফাইড আছে। ফর এক্সাম্পল আপনি প্রজেক্ট ম্যানেজারের কোর্স করলেন, তারপর প্রজেক্ট ম্যানেজারে আপনি সার্টিফাইড করতে পারেন। আপনি পাইথনের একটা কোর্স করলেন, তারপর আপনি পাইথনে সার্টিফাইড। এসএপি এর কোর্স করলেন, কোথা থেকে করলেন, সোর্স সহ আপনি কিন্তু সার্টিফিকেশন থাকলে আপনি কিন্তু সার্টিফিকেশন লিখতে পারতেছেন। ঠিক সেম কেস হচ্ছে, যেহেতু জার্মানিতে আপনার ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, আমি আবারও বলতেছি, মানে নট অনলি জার্মানি, এটা ইউরোপের সব কান্ট্রির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেশন যদি থাকে, এবং গোয়েট ইনস্টিটিউট, আমরা জানি যে ধানবাড়িতে গোয়েট ইনস্টিটিউট আছে। এখন অনেকেই আছে যে আপনার জার্মানি থেকেও হচ্ছে অনেকে অনলাইনে বিভিন্ন কোর্স করায়, যেমন এর মধ্যে মোটামুটি আমি একটু মানে সাজেস্ট করি আর কি, নর্মালি ইন জেনারেলি লাইক কয়েকটা প্ল্যাটফর্ম আছে, গ্ল্যাব আছে, তারপরে হচ্ছে নীলফা আপু মনে হয় পড়ায়, যতটুকু জানি ভালোই পড়ায়। তারপরে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম আছে আমি জার্মান হাব, জার্মান ল্যাঙ্গুয়েজ হাব, ওইটা। এই তিনটা প্ল্যাটফর্ম আমি যতটুকু জানি তারা অনেক ভালো। আফসানা হক কিন্তু উনি পড়াচ্ছেন আর কি। আমার আবার ওয়াইফের বড় বোন হয় জার্মানিতে, উনি এখানে ল্যাঙ্গুয়েজ করে এখন মোটামুটি এখানে ফুল টাইম জব বা স্টুডেন্ট করতেছে প্রায় অনেক অফিসিয়াল, এবং সে এখন ল্যাঙ্গুয়েজের দিকেও ফোকাস করতেছে আর কি। আলটিমেটলি মোটামুটি কয়েকজন আছে তারা ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ভালো। আপনারা চাইলে কম খরচে ওনাদের কাছে করতে পারেন। ওনারা তাদের অফিসিয়াল টাইম এখানে জার্মান লাইফের বাইরে কিছু সময় বাংলাদেশি স্টুডেন্টদেরকে দিচ্ছে, পাশাপাশি তারা একটা ইনকামের সোর্স হিসেবেও এটা তারা হয়তো বা নিচে প্রফেশনালি নিয়েছে, তারা হেল্পও করতেছে। এবং অনেকে দেখতেছে এটার পাশাপাশি তারা ভবিষ্যতে স্টুডেন্টদের জন্য কিভাবে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এগুলো নিয়েও কাজ করার চেষ্টা করতেছে।
সো যেমন রাহান ভাই এই জিনিসটা নিয়ে কাজ করতেছে ব্ল্যাক প্ল্যাটফর্ম থেকে। তো মোটামুটি এই জিনিসগুলো খুব অ্যাপ্রিসিয়েটেড। তো আমি বলবো যে কেউ যদি লাইক ল্যাঙ্গুয়েজটাকে সার্টিফাইড বাংলাদেশ থেকে যদি পরীক্ষা দিয়ে B1 বা B2 পর্যন্ত করে আসেন, আমি এখন একটা কাজ করলাম কিন্তু আমাকে এক কোম্পানি জিজ্ঞেস করলো যে আপনার কি স্কিল আছে, ল্যাঙ্গুয়েজ কতটুকু লেভেল, আপনি বললেন A1 লেভেল, তো বললো সার্টিফিকেট কোথায়? তাহলে আপনি কি উত্তর দিবেন? আমি তো কথা বলতে পারি, এটা হলো পরে আপনাকে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনাকে আগে দেখাইতে হবে সার্টিফিকেশন, তারপরে হচ্ছে আপনার সাথে আমি ফেস টু ফেস যখন ইন্টারভিউ ডাক হবে তখন আমি আসলে কথা বলতে গিয়ে কতটুকু দক্ষ সেটা প্রমাণ হবে। আগে হচ্ছে আমার সার্টিফিকেশন দিয়ে আপনার কাছে আমার রিচ করতে হবে। তো এই জন্য আমি বলবো সার্টিফিকেশন বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট B1 বা B2 পর্যন্ত যদি কেউ শেষ করে আসতে পারে। আপনারা জানেন বাংলাদেশে B1 B2 করার পরেও কিন্তু অনেক ল্যাকিংস থাকে। ইটস এ কাইন্ড অফ একটা এক্সাম, আর কিছু না, এটা একটা এক্সাম। সো এটা এক্সাম মনে করে, একটা কোর্সের মতো মনে করে যদি কেউ পড়াশোনা করে তো এখান থেকে শেখা সম্ভব। এখানে আসার পরে লেভেল কিন্তু অন্যরকম থাকে, আমাদের প্র্যাকটিসের কারণে কিন্তু আমরা কমিউনিকেশন এত থাকে। অনেকে আছে যে B1 B2 পর্যন্ত সার্টিফিকেট আছে কিন্তু কথা বলতে পারে না, বাট কমিউনিকেট করতে পারে না, বা একটা ভালো লিখতে পারে না, বা একটা মানুষের সাথে একটা কমিউনিকেট করে আমি আমার কথাগুলো বুঝাইতে পারি না বা তার কথা আমি বুঝি না, তাহলে কিন্তু এই সার্টিফিকেশন কোনো ভ্যালু নাই। পরবর্তীতে হয়তো আমি ডাক পাইলাম, পরবর্তীতে গিয়ে আমি রিজেকশন খাইলাম। তার মানে আমি বলবো যে বোথ ওয়ে দুইটাই দরকার, সার্টিফিকেশনও দরকার, পাশাপাশি আমার আমার পার্সোনালি আমি কনফিডেন্টলি কথা বলতে পারি, বুঝতে পারি, অ্যাটলিস্ট বুঝতে পারি, ডেলিভারি দিতে পারি, এটা ইম্পর্টেন্ট। সো ইন বোথ কেসেস আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি এই 19 মাস বা 2 বছরের প্ল্যানিং করে যদি আপনি শিখেন, 1 বছর কিংবা 100 বছর যদি কেউ সময় দেয় ল্যাঙ্গুয়েজে B2 পর্যন্ত অ্যাচিভ করা সম্ভব, এটা 100% গ্যারান্টি আমি বলতে পারি যদি কেউ সময় দেয়। আমার ছোট বোন 6 মাস বা 7 মাস মনে হয়েছে সে B1 কমপ্লিট করতেছে রিসেন্টলি। তো মোটামুটি অন্য ছোট বোন এখন A1 করতেছে, আমার বোন জামাই A1 করতেছে, আমি মোটামুটি A6 পর্যন্ত কমপ্লিট করে আমি বারবারই ছিটকে গেছি বিভিন্ন সময়, বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন পারিবারিক কারণে। কিন্তু দেখা গেল হয়তো আমার টার্গেট আছে যে আমার ডিগ্রিটা মোটামুটি একটু গুছিয়ে ফেলে নেক্সট আমি আবার ভালোভাবে মনোযোগ দিয়ে একটা না আমি মোটামুটি শেষ করার চেষ্টা করবো, ল্যাঙ্গুয়েজটা ফোকাস থাকবে। সো ডেফিনেটলি আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ অবভিয়াস, বাট কমিউনিকেট করতে পারি বলে এখন হয়তো অনেক কাজ আমার জন্য সহজ। যে কাজগুলো প্রথমে আসার পর আমি অনেক কষ্ট করতাম, প্রথমে যে লজিস্টিকে কাজ করতাম, প্রথমে যে আমি গ্যাস্ট্রোনমিতে কাজ করতাম, তখন যে কষ্টগুলো করতাম এখন মনে হয়, বা জবের আমার লিমিটেশন ছিল যে এই জবগুলো ম্যাকডোনাল্ডস বলেন, আসার পরে বুর্গার কিং বলেন বা KFC বলেন, বা ফর এক্সাম্পল ফ্রাঞ্চাইজি টাইপ কিছু ইয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার অ্যামাজন বলেন, বা এই সেক্টর গুলাতে, লজিস্টিক গুলাতে বেসিক্যালি অনেকে কাজ করতো। স্টুডেন্ট নিউ কামার হিসেবে আসার পরে সবাই টার্গেট থেকে এগুলাতে ঢুকবে, যেটা একটা বাঙালি দেশের ট্রেন্ড। বাট আমি যতটুকু দেখছি যে মিডল ইস্ট থেকে যারা আসে, হচ্ছে সিরিয়া থেকে যারা আসছে, তাদের হয়তো বাফুট আছে, মানে লাইক হচ্ছে ফান্ডিং পাচ্ছে যেহেতু তাদের দেশের ইয়ে, কিন্তু তারা ল্যাঙ্গুয়েজটার উপরেই অনেক B1 C1 পর্যন্ত তারা সার্টিফিকেশন থাকে, এবং এই কারণে তারা শুরু থেকে হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড লাইক জব করতেছে শুরু থেকে। বা অনেকেই হচ্ছে তারা যারা আগে থেকে এটা জানে যে অবগত, তারা এখন থেকে ল্যাঙ্গুয়েজটা B1 বা B2 পর্যন্ত করে আসার পরে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতেছে। এবার জার্মানিতে কিভাবে সিভি, মানে জার্মানিতে কিভাবে সিভি হয়, যে জার্মান সিভি, জার্মান ভাষায় কিভাবে আপনার এটাকে বলে লেবেনসলাউফ, মানে লেবেনসলাউফ কিভাবে ডয়েচে আপনি আপনার সিভিটা বানাবেন, এবং এদের জবের ওই স্পেসিফিক কোম্পানিগুলা বা স্পেসিফিক আপনার যে রিলেটেড ফিল্ড, ওই ফিল্ডের জন্য আপনার কোন অ্যাপ্রোপ্রিয়েট সিভি, কোন ফরম্যাটে সিভি তৈরি করলে এবং ডয়েচে এটা করে আপনি অ্যাপ্লিকেশন যদি করেন, তাহলে আমার কাছে মনে হয় আপনার কল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। কারণ আমাকে আগে কল পাইতে হবে, তারপর হচ্ছে আমি আমার মেরিট শো করবো। আগে আমি কল পেলাম না, তাহলে আমি কিভাবে মেরিট শো করবো? তো এটা আমি মনে করি যে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা আপনারা শুরু থেকে শিখেন। এখানে জার্মানির ক্ষেত্রে ফার্স্ট এন্ড লাস্ট কথা ল্যাঙ্গুয়েজ লাগবে, এবং B1 B2 শেষ করে আপনি এখানে আসেন, আপনার লাইফ ইজি হবে। তারপরে যদি কোনোদিন আপনি ফিল করেন আমার এই কথাটা, তখন আপনি অবশ্যই আজকের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি হয়তো কখনো স্মরণ করবেন যে না, আমি আজকে বলেছিলাম এই কথাটা। জি ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের লাইভ সেশনটি অনেকটা ইন্টারেক্টিভ ছিল, আপনার অনেকগুলো ইনফরমেটিভ আনসার ছিল। তো ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাথে যারা ছিলেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে ফিডব্যাক দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভাইয়া আপনার কেমন লাগলো আজকে? ডেফিনেটলি আমি অনেক বেশি এনজয় করেছি। আমি সবসময় ছোটবেলা থেকেই বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি, লাইক হচ্ছে আমি খেলাঘর করেছি, বন্ধুসভা করেছি, ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন করেছি, লিউ ক্লাব করেছি। তো দেখা গেল অর্গানাইজেশনাল কাজ করার মধ্যে আবার ব্লাড নিয়ে অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করার চেষ্টা করেছি। তো দেখা গেল কি যে কাজ করতে, অর্গানাইজেশনে কাজ করতে গেলে একটা স্পিরিট জন্ম হয়,
মানে সেটা আপনার ইনার সাইড একটা লিডারশিপ একটা স্কিল জন্ম হয়, বা লাইক হচ্ছে যেটা হচ্ছে আপনাকে পরবর্তী সময়ে মানে আপনি কিভাবে অর্গানাইজ করবেন, আপনার টাইম গুলো কিভাবে অর্গানাইজ করবেন, কখন কখন কোন কোন সিচুয়েশন হয়ে গেলে কিভাবে আপনি প্ল্যানিং করে কি করবেন, সামনে আপনার কি কি চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ গুলো আপনি নোট করেন, কি চ্যালেঞ্জ গুলো কিভাবে ওভারটেক করা যায়, করে সামনে পসিবল সলিউশন গুলা কি আছে এইগুলা নিয়ে। আমার কথা হচ্ছে আমরা খুব স্ট্র্যাটেজিক হইতে হবে। স্ট্র্যাটেজিক মানে কি, যে আমার প্রবলেম এটা, সলিউশন এটা, এটা নিয়ে আমাদের খুব বেশি ভাবতে হবে। তাহলে আমার কাছে মনে হয় অনেক সামনে ভালো বাজার। আমার ভালো লেগেছে আপনাদের প্ল্যাটফর্মে ডেফিনেটলি একটা জিনিস, সেটা হলো যে আপনারা চেষ্টা করেছেন যে লাইক ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো নর্মালি জব হয়ে যায়, আমরা একটু ভালোভাবেই জানি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের স্পেসিফিক সেক্টর আছে এবং তাদের জন্য জব হয়, বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, এদের ব্র্যান্ডের জব হয়। বাট কথা হচ্ছে যে এই যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে তাদের স্টুডেন্টদের জন্য অনেকগুলো অবস্টেকেল পার করতে হয়। আপনারা জানেন এদের স্যালারি রেঞ্জ কিন্তু অন্যদের তুলনায় কিন্তু হাই, এটা কিন্তু সত্য। যার মধ্যে তাদের স্যালারি মনে করেন 4,000, 4,500, 5,000 ইউরো দিয়ে শুরু হয় যখন আপনার আফটার গ্রাজুয়েশন। হ্যাঁ, এটা ব্রুটো মানে হচ্ছে লাইক গ্রোস স্যালারি, তো ডিডাকশনের পরে থাকবে। বাট কথা হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট আপনার প্ল্যাটফর্ম যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে চিন্তা করে যে স্টেপগুলো নিয়েছেন, এটা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। আর আমি যে ন্যাশনাল থেকে এসেছি, তো আমার যে মানে লড়াই উত্তাই ছিল, লাইফের অনেক উত্থান পতন ছিল, তো আমি যে মানে অনেক বেশি কষ্টগত সময় পার করে এসেছি। আমার কাছে মনে হয় যে যারা বাংলাদেশে আমি ফিল করতে পারি স্টুডেন্টদের যে একদম ইনার সাইড ফিল গুলো আমি এটা করতে পারি, যে তারা আসলে কতটা কষ্ট করে টাইম গুলাতে, টিউশনস করা, ইয়ে করা, তারপর অনেক ফ্রাস্ট্রেটেড থাকে যে একটা জব করতে, যেটা বাংলাদেশে বেশিরভাগ জবে করে, অনেকে মার্কেটিং এ জব করে। তো দেখা গেছে এই এটার জন্য সারাদিন চলে যায়, তারপরে লাস্ট শেষে এরকম একটা স্যালারি আসে, এই টাকা দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে না, এর কারণে ভালো লাগে না, এরকম অনেকগুলা ফিলিংস থাকে একটা বয়সের স্টেজে। আপনারা যে স্টুডেন্টদের জন্য যে এখন বর্তমান সময়ে যে এরকম একটা স্টেপ নিয়েছেন, এটা আমি রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, এবং আই রিয়েলি রিয়েলি সেলুট টু ইউ এবং ইউ টিম। এন্ড আমি সত্যি বেশি অনার ফিল করেছি যে আপনারা আসলে আজকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্ট্রোডিউস করে দিয়েছেন, এবং আমি আশা করি আমি যতটুকু চেষ্টা করেছি আমি ডেলিভারি করতে পেরেছি। না নার্সিল হয়তো সময়ের স্বল্পতা, বাট তারপরেও যদি পার্সোনালি কারো কোনো কিছু আপনাদের কোনো হেল্প দরকার হয় ইন ফিউচারে, বা আই রিয়েলি লাইক সবসময় আমি ফ্রি আছি, আমি সবসময় সার্ভ করতে পছন্দ করি। আমি একটা জিনিস সবাইকে মেসেজ দিতে চাই, সেটা হলো যে গেট দ্য হেল্প এন্ড সার্ভ ফর দ্য পিপল। সো আপনি হেল্প করেন, আপনি অনেককে সার্ভ করেন, সবসময় আপনি নিজে পান, অন্যকে দেন। এটার মাধ্যমে আপনার অনেক একটা মানসিক স্যাটিসফ্যাকশন, এট দ্য সেম টাইম হচ্ছে আপনিও বেনিফিট হবেন, এবং আপনার হয়তো অনেকের দোয়া আপনাকে অনেক দূরে এগিয়ে দিবে, এটা আমি বিলিভ করি, এবং আমার লাইফেও তাই হয়েছে। আমি পর্যন্ত যতটুকু মানে এতটুকু পর্যন্ত আসার পিছনে আমার বাবা মা, ফ্যামিলি, আমার মানুষের দোয়া, আমি এতটুকু আসতে পেরেছি। আর আমার চেষ্টাটা অব্যাহত ছিল, কেউ তো চেষ্টা ছাড়া বসে থাকে না। সো আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউর গ্রুপ এন্ড টিম। ঠিক আছে ভাইয়া, আপনারা যারা কমেন্ট করেছেন অনেকগুলো প্রশ্ন হয়তো আমাদের সময় স্বল্পতার কারণে নিতে পারেনি, আপনার পেজ থেকে আনসার দিয়ে দেওয়া হবে আপনাদের কমেন্ট বক্সে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম আপনাকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের একটা ইউনিভার্সিটির লিস্ট আমি পরবর্তীতে দিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের গ্রুপের মাধ্যমে আপনারা পোস্ট করবেন। এটা পাবলিকলি, এটা নন স্ট্যান্ডার্ডের জন্য একটা আমার সর্ট আউট করা অনেক ইউনিভার্সিটি লিস্ট ছিল। সো ইউনিভার্সিটি গুলো আপনারা ইজিলি দেখতে পারেন, আর এখানে লেখা আছে ডিটেলস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।